তো আজকে আমরা আমাদের বাংলা যে নাটক, এই বাংলা নাটকে আমরা আজকে আলোচনা করব আমাদের এই সিরাজউদ্দৌলা নাটক, এই নাটকটা নিয়ে। তো প্রথম কথা হচ্ছে এই নাটকটা এটা একটা ইতিহাস আশ্রিত নাটক। আমরা প্রথমে একটু লেখক পরিচিতির দিকে একটুখানি যাব। তো লিখেছেন সিকান্দার আবু জাফর, তিনি লিখেছেন। তো তিনি হচ্ছে সাতক্ষীরা জেলা জন্মগ্রহণ করেন। তার অনেকগুলো এখানে দেওয়া আছে। তিনি হচ্ছে রেডিও পাকিস্তানে চাকরি করেছেন, এই জায়গাটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এবং তিনি সাংবাদিক ছিলেন। দৈনিক নবযোগ পত্রিকা, অনেকগুলো পত্রিকা, দৈনিক মিল্লাত, তারপর হচ্ছে দৈনিক ইত্তেফাক, এরপর হচ্ছে মাসিক সময়কাল, এই পত্রিকাটার নাম পরীক্ষাতে প্রশ্ন আসে। মাসিক সময়কাল পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। তো প্রফেশন ছিল তার তিনি একজন সাংবাদিক ছিলেন, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে তিনি মূলত একজন সাংবাদিক ছিলেন। এটা ঠিক আছে, তিনি মূলত কি ছিলেন? একজন সাংবাদিক ছিলেন। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি লেখক পরিচিতিতে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখন যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করব লেখকের যে নাটক। লেখকের নাটকের ভিতরে রয়েছে সুকুন্ত উপাখ্যান, এই নাটক। এরপর রয়েছে মাকড়সা, এটা একটা নাটক। এরপর রয়েছে মহাকবি আলাওয়ালকে নিয়ে, মধ্যযুগের কবি আলাওয়ালকে নিয়ে তিনি একটা নাটক লিখেছেন। তারপর তার উপন্যাসের ভিতরে রয়েছে মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল, এগুলা। আর কিশোর উপন্যাস, অর্থাৎ যেগুলো সাধারণত কিশোর বয়সী যারা, এই কিশোর বয়সী যারা, তাদের জন্য তিনি এইটা লিখেছেন। ঠিক আছে, কিশোর উপন্যাসের ভিতরে রয়েছে জয়ের পথে, নবী কাহিনী, এইগুলা। আর কাব্যগ্রন্থগুলোর ভিতরে রয়েছে প্রসন্ন প্রহর, এরপর হচ্ছে কবিতা, বৈরী বৃষ্টিতে, তিমিরাত্মিক, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো মোটামুটি পরীক্ষাতে প্রশ্ন আসার মতো। তো যাই হোক, আমরা লেখক পরিচিতিতে এগুলো একটু পড়বো। এখন আমরা একটু জানবো যে এই যে সিরাজউদ্দৌলা নাটক আছে, এই নাটকের আসলে বিষয়বস্তু কি, এই নাটকটা আসলে কি নিয়ে লেখা, এই নাটকের মূল বিষয়বস্তু আমরা বিস্তারিত ভাবে জানার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের এর আগে আমরা নাটক উপন্যাসের ক্লাসগুলো সম্পর্কে নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে। অর্থাৎ আমরা পুরো বইয়ের লাইন বাই লাইন পড়বো না, আমরা এমন ভাবে পড়বো যাতে একদম পুরো বইয়ের লাইন বাই লাইন আমাদের কভার হয়ে যায় কম সময়। কারণ নাটক উপন্যাস তো অনেক বড়, তো এটা যদি লাইন বাই লাইন পড়ানো যায় তাহলে দেখা যায় এটার উপরে 6-7টা ক্লাস লাগে। এত সময় আমাদের হাতে নাই। আমরা খুব সহজে আমাদের এইচএসসি তে যে সিকিউ এবং এমসিকিউ আসে আমরা সেগুলো ক্যাপচার করার জন্য চেষ্টা করব। তো প্রথমেই দেখি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয়। তো সিরাজউদ্দৌলার সাথে পলাশীতে কেন যুদ্ধ সংঘটিত হয়, এটার অনেকগুলো রিজন আছে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা ছিল ব্রিটিশরা মূলত বা ইংরেজরা এই দেশে আসতো তারা মূলত ব্যবসা করার জন্য। ইংরেজরা কেন আসতো? ইংরেজরা এই দেশে আসতো তারা মূলত হচ্ছে ব্যবসা করার জন্য। যেমন আমাদেরকে একটা দীর্ঘ সময় ইংরেজরা শাসন করছে। এই যে ইংরেজ যারা আছে এদেরকে বলা হয়, দেখবা ব্রিটিশ বলা হয়। ব্রিটিশ, এদেরকে কি বলা হয়? ব্রিটিশ। দেখবা বাচ্চা কাচ্চা যেটা একটু বেশি বান্দরামি করে, দুষ্টামি করে, এটা কিন্তু বলে ব্রিটিশ। তো এই ইংরেজদের পরে আমাদেরকে শাসন করছে পাকিস্তান। ঠিক আছে, তো ইংরেজরা যখন আমাদেরকে শাসন করে তখনকারই ঘটনা, তখন তারা মূলত এই দেশে এরা মূলত আসতো কিসের জন্য জানো? এরা মূলত আসতো এই দেশে বাণিজ্য করার জন্য। কিসের জন্য আসতো? ইংরেজরা মূলত এই দেশে আসতো বাণিজ্য করার জন্য। কিন্তু এরা আসলে বাণিজ্য করতে এসে এরা চেষ্টা করতো এই দেশের মানুষকে শাসন করার জন্য। কারণ স্বাভাবিকভাবে এই দেশের মানুষ, ইংরেজরা তারা তো ব্রিটিশ, বুঝতে পারতেছো, তাদের অবস্থার দিক চিন্তা করে তারা এই দেশে আসতো এবং এখানে তারা ব্যবসা বাণিজ্য করতো। ওই জন্য বাঙালিদেরকে বলা হয়, বাঙালি হচ্ছে শঙ্কর জাতি। তোমরা এটা কেউ নাম শুনছো কিনা, শঙ্কর জাতি? কেন বাঙালিকে শঙ্কর জাতি বলা হয় জানো? ধরো একজন ইংরেজ আসছে বিয়ে করার জন্য, মানে আসছে বাংলা, আসছে ব্যবসা করার জন্য। এখন ওই বেটা ব্যবসা করতে আইসা সে এখানে দেখা গেল যে বিয়ে শাদী করে একদম মানে বিশাল অবস্থা করে ফেলাইছে, বাচ্চা কাচ্চা হয়ে। এখন মনে করো বেটা হয়েছে ইংরেজ আর বেডি আমগো দেশের এক মাইয়ের বিয়ে করছে বেটায়। তাহলে আমগো দেশের এক মায়ের বিয়ে করলে আমগো দেশের ওই মায়ে তো এরকম দেখতে শুনতে ইংরেজের মতো এরকম লম্বা চৌড়া হবে না, আমাদের বাঙালি মেয়ে যেমন হয় এরকম। তো সেই ঘর থেকে যেটা আসবে, মানে পোলা মাইয়ে যেটা আসবে, এটা তো ইংরেজ আর বাঙালির মাঝখানে পড়ে যায়। এই জন্য নাম দিচ্ছে শঙ্কর জাতি। তো আমাদেরকে এরকম বহু সময় বহু নানা জাতি নানা পেশার মানুষজন এসে শাসন করছে, শোষণ করছে, তারা এখানে এসে বংশ বিস্তার করছে। আশা করি আমাদের এতটুকু পর্যন্ত বোঝা গেছে। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত আমাদের বোঝা গেছে। তো এই যে ইংরেজরা যে আসতো, ইংরেজরা তখন বাংলা যখন শাসন শোষণ করার জন্য চাইতো, তখন নবাব সিরাজ বাংলার শেষ স্বাধীন নবাব, তাকে পরাজিত করে ইংরেজরা তখন বাংলা নবাব সিরাজের হাত থেকে কেড়ে নিয়েছে। তবে এটার পিছনে অনেক কারণ ছিল।
নবাবের যারা আশেপাশে বা প্রাসাদের লোক যারা ছিল এরা আসলে ইংরেজদের হাতে বাংলাটাকে তুলে দিছে। এই যুদ্ধকে পলাশীর যুদ্ধ বলা হয়। পলাশীর যুদ্ধে 1857 সালে 23 জুন সংগঠিত হয়। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পলাশীর যুদ্ধে বাংলা নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কার্য শুরু করে। আর তখন ইংরেজদের যে কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কি করে, শাসন করা শুরু করে বাংলা। এরপর দেখা 1857 খ্রিস্টাব্দে 12 জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগর সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13 জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কটোয়ায়, দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করলো না। অর্থাৎ নবাবের হিউজ সংখ্যক সৈন্য ছিল নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু নবাবের এত সৈন্য থাকলেও যেটা দেখা গিয়েছে যে নবাবের পক্ষে আসলে যুদ্ধ করে নাই। কারণ এইখানে তোমরা নিশ্চয়ই জানো মির্জাফর যে ছিল, মির্জাফর ছিল সিপাহ সালার অর্থাৎ সেনাপতিদের মধ্যে প্রধান, সে ইংরেজদের হয়ে কাজ করছে। এরপর দেখো যে 23 জুন সকাল থেকে পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হলো। 1757 সালে 22 জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ, এই ক্লাইভ হচ্ছে ইংরেজদের সর্দার, রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশীর মৌজায় লক্ষ্যবাগ নামে অম্রকাননে তার তাবু গড়ে তোলেন। তাবু মানে যেখানে থাকার জায়গা আর কি। বাগানের উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষা করার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রাজধানী রক্ষা করার জন্য কেউ তাকে সাহায্য করেনি। নবাব সিরাজ যখন দেখতে সে হেরে যাচ্ছে ইংরেজদের কাছে, তখন সে যখন দেখলো যে সে হেরে যাচ্ছে ইংরেজদের কাছে, তো খেয়াল করে দেখো সিরাজউদ্দৌলা তার যেটা বলছিলাম, তো নবাব সিরাজ তখন তার প্রাসাদের সবাইকে প্রাসাদ খুলে দিচ্ছে, রাজকোষ খুলে দিচ্ছে যে আপনাদের যা সোনা দানা টাকা পয়সা যা লাগে রাজকোষ থেকে নিয়ে যান। কিন্তু এই মুহূর্তে আপনাদের সবার উচিত হচ্ছে নিজের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। কিন্তু সবাই ওই রাজকোষ থেকে টাকা পয়সা নিয়ে গেছে, কেউ আর যুদ্ধ করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিনী, এই সিরাজউদ্দৌলার বইয়ের নাম হচ্ছে লুৎফা, ও বৃত্তের গোলাম হোসেনকে নিয়ে রাজধানী, অর্থাৎ বৃত্ত মানে হচ্ছে চাকর, গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান। সেখান থেকে নৌকা যোগে পদ্মা ও মহানন্দা মধ্য দিয়ে উত্তর দিকে অভিমুখে যাত্রা করে। তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মসিয়ে নাস, বিখ্যাত পর্তুগিজ ঐতিহাসিক বাক্সার পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধগুলোর মধ্যে পলাশীর যুদ্ধকে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ তার ইচ্ছে ছিল সে যখন পাড়ি দিয়ে যখন অন্য জায়গায় চলে যাবে তখন সেখান থেকে সে সৈন্য নিয়ে এসে আবার ইংরেজদের সাথে যুদ্ধ করতে পারবে। কিন্তু তার সেই আশা আসলে পূরণ হয়নি। যখন সে চলে যাচ্ছে তখনই আসলে তাকে কি করছে, ধরে ফেলা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। যাই হোক, আসো আমরা এখানে একটু উল্লেখযোগ্য ক্যারেক্টার গুলো দেখি। সিরাজউদ্দৌলা সে নায়ক এবং কেন্দ্রীয় চরিত্র। সে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তাহলে সিরাজউদ্দৌলাকে বাংলা, বিহার এবং উড়িষ্যার কি ছিল, নবাব ছিল। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো লুৎফুন্নেসা। লুৎফুন্নেসা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। ওকে, আলীবর্দী-খাঁ হচ্ছে নবাব সিরাজের নানা। অর্থাৎ এখানে আসলে অনেক, এই যে ঘসরি বেগম ছিল সে কিন্তু সিরাজউদ্দৌলার খালা ছিল। তো আলীবর্দী-খাঁ তার মৃত্যুর পূর্বে সে তার যেহেতু কোনো ছেলে নাই, সে নবাব সিরাজের গুণে মুগ্ধ হয়ে মাত্র 23 বছর বয়সে নবাব সিরাজ তখন, যা মৃত্যুর আগে তিনি বলছেন যে আমার মৃত্যুর পরে ক্ষমতায় বসবে নবাব সিরাজ, আমার মৃত্যুর পরে ক্ষমতায় বসবে কে, নবাব সিরাজ। কিন্তু প্রাসাদের মির্জাফর আরো সিনিয়র যারা ছিল এরা আসলে এটা মেনে নিতে পারেনি যে একটা স্যাংরা পোলা ওই এসে নবাব হবে আর আমরা তার কমান্ড মানবো। এই সেখান থেকে আসলে সূত্রপাত। আর আমিনা বেগম হচ্ছে নবাব সিরাজের মা। শৌকত জং হচ্ছে এই যে ঘসরি বেগম, সে চাই সে রাজমাতা হবে, তার ইচ্ছে কি সে রাজমাতা হবে। এখন রাজমাতা হইতে হইলে নিজে তো পোলা থাকা লাগবে, কিন্তু তার কোনো পোলা নাই। কিন্তু ইতিহাসে এটাও দেখা যায় যে বিয়ে মানে তার যখন কোনো পোলা হচ্ছে না তখন সে একটা পোলাকে ধর্তক নেই। ধর্তক মানে ধান নেই, পালক নেই। এই পালক পুত্রের নাম হচ্ছে শৌকত জং। শৌকত জং তার ইচ্ছা ছিল যে শৌকত জংকে নিলে শৌকত জংকে সে রাজা বানাবে, নবাব বানাবে, আর সে হবে রাজমাতা। কিন্তু শৌকত জং আসলে রাজা বা নবাব হওয়ার মতো তার কোনো কোয়ালিটি নেই। কারণ সে সবসময় দুইটা জিনিস নিয়ে সে ব্যস্ত থাকে। এক নাম্বার হচ্ছে সে বোতল নিয়ে ব্যস্ত থাকে, বোতল খাও তোমরা বোতল। আরেকটা হচ্ছে সে নারী নিয়ে ব্যস্ত থাকে। এখন বুঝতে পারতেছো যে নারী নিয়ে ব্যস্ত থাকে আর যে বোতলের মধ্যে যে ডুব দেয়,
সে কি কখনো নবাব হইতে পারে? এই দুই জিনিস যার মধ্যে আছে সে তার জীবন শেষ। বোতলের নেশা, একটা হচ্ছে কি বোতলের নেশা, আর একটা হচ্ছে নারীর নেশা, এই দুইটাই তার মধ্যে পাওয়া যায়। এই জন্য সে আসলে ফলশ্রুতিতে নবাব হতে পারে নাই। গুড। এর পাশে ইরিস্কা, এটা হচ্ছে নবাব সিরাজের শ্বশুর। এ আরো বড় হারামজাদা। এই শ্বশুর কি করছে, সে যখন দেখছে তার জামাই হেরে যাচ্ছে ইংরেজদের কাছে, তখন সে সৈন্য দিবে বলে সিরাজের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে সে নিজে আউট। বুঝছো, সে সৈন্য দেয় নাই। মোহনলাল, হ্যাঁ, এই মীর মর্দান, এই দুইজন হচ্ছে নবাবের বিশ্বস্ত সেনাপতি। নবাবের সেনাপতি নবাবের পক্ষে যুদ্ধ করে ইংরেজদের হাতে বন্দী হয়, আর মীর মর্দান নবাবের সেনাপতি নবাবের পক্ষে যুদ্ধ করে পলাশীর যুদ্ধে আহত হয়ে মৃত্যুবরণ করে। আর মানিক চাঁদ যে ছিল নবাবের সেনাপতি আলীনগরের দেওয়ান। এরপর হচ্ছে মীর জাফর আলী খাঁ। মীর জাফরের প্রকৃত নাম কি? এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। মীর জাফরের প্রকৃত নাম হচ্ছে মীর জাফর আলী খাঁ। দেখবো ইতিহাসে এমন কিছু নাম আছে মীর জাফর আলী খাঁ, শব্দ তো ভালো, নাম তো খারাপ না, কিন্তু কারো নাম কখনো মীর জাফর রাখতে শুনছো বলো তো? নাম কিন্তু ভালো, ঘসরি বেগম, ঘসরি বেগম। আচ্ছা, কারো নাম, কোন মেয়ের নাম ঘসরি বেগম রাখতে জীবনে কোনোদিন শুনছো? শুনছো? শুনো নাই। তার মানে এরা এত বদমাশ ছিল, এত বদমাশ ছিল যে ইতিহাসে এদের নাম নিকৃষ্ট ভাবে, একটা বাচ্চা কাচ্চা হওয়ার পর এদের নাম আর রাখা হয় না। ঘসরি বেগম জীবনে কোনোদিন নাম রাখছে শুনছো? না। ইতিহাসে সবসময় এমন নাম রাখা হয় যারা খুব দেশের জন্য, জাতির জন্য যারা কিছু করে গেছে, বিশ্বের জন্য কিছু করে গেছে। এই জন্য দেখবা এই নামগুলো দেখবা যে বাচ্চা কাচ্চা হয়, সেই 90 সালে রেখে গেছে, 1990 সালে, আজ 2025 সালে রাখা হয়। যেমন এরকম একটা নাম হচ্ছে তানভীর। কথা বলছি, সেই 90 শতকের নাম এখনো তুমি খেয়াল করে দেখো, এই নামটা এখনো আধুনিক, এই নামটা এখনো বাচ্চা কাচ্চা হলে এই নাম রাখে। এবং অনেক মেয়েরা স্বপ্ন দেখে বাচ্চা কাচ্চা হলে নাম রাখবে তানভীর। ইতিহাস, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা বইয়ের কোন জায়গা থেকে পড়া শুরু করা লাগবে না, এটা আমি স্লাইডে যেভাবে আছে ওখান থেকে পড়তে হবে, বইয়ের সাথে এটা মিলবে না। তো এরপর খেয়াল করে দেখো মিরন আছে। মিরন হচ্ছে মীর জাফরের জ্যেষ্ঠ পুত্র, রায়দুল্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ। এরা বিশ্বাসঘাতক, এরা প্রাসাদের লোক, কিন্তু এরা আসলে নবাবের বিপক্ষে কাজ করছে। উমিচাঁদ, এই উমিচাঁদ সে হচ্ছে লাহোরের শিখ সম্প্রদায়ের লোক, সে লাহোর থেকে আসছে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসছে অনেকবার। তো উমিচাঁদ সে আসলে মানে টাকা যারা দিবে সে অর্থলোভী, সে টাকার জন্য নবাবের পক্ষেও কাজ করতে রাজি, টাকার জন্য ইংরেজদের পক্ষেও কাজ করতে রাজি। বুঝছো? এরপর হচ্ছে ইয়াল লুৎফর, নবাবের সেনাপতি এবং সে বিশ্বাসঘাতক। নওবে সিং, সে নবাবের পক্ষে যুদ্ধ করে। বদরে আলী, মীর মর্দানের জামাই, সেনাপতি, নবাবের পক্ষের লোক ছিল। এই যে নওবে সিং, বদরে আলী খাঁ। রাইসুল জোহালা, এই রাইসুল জোহালার প্রকৃত নাম হচ্ছে নারায়ণ সিং। ঠিক আছে, তো সে ছিল মূলত গুপ্তচর, সে নাচতো। ওই যে মীর জাফররা যখন বিভিন্ন সভা করতো সেই সভাতে গিয়ে সে নাচতো, মজা দিত, কৌতুক, ভার থাকে না ভার, এই টাইপের। তখন সে বিভিন্ন তথ্যগুলো, তাদের মিটিং এ কি কথা হচ্ছে না হচ্ছে, এগুলো জেনে নবাবকে জানাইতো। তাহলে রাইসুল জোহালা প্রকৃত নাম হচ্ছে নারায়ণ সিং, এবং সে হচ্ছে কি নবাবের প্রধান গুপ্তচর। বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ কে? এটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। সে হচ্ছে মূলত নবাব সিরাজের যে বাপ, নবাব সিরাজের বাপ মোহাম্মদী বেগকে পালক নিছে, পালক নিয়ে নিজের সন্তানের মতো মানুষ করছে, বড় করছে। সেই হিসাবে সে কিন্তু নবাব সিরাজের মানে ভাই। তো দেখো, যে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে, কিন্তু সেই লোক, সেই মোহাম্মদী বেগ, সে মাত্র অল্প কিছু টাকার জন্য নবাব সিরাজকে হত্যা করে। এরপর হচ্ছে সাফরে, কোমর বেগ, ওমর বেগ, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ সম্পর্কে তো জানোই, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাসের ডেপুটি গভর্নর। হ্যাঁ, তারপর হচ্ছে রজার ড্রেক, হলওয়েল, এগুলো এখানে দেওয়া আছে। ওয়ার্ডস ক্লেটন, তারপর হচ্ছে কিলপ্যাট্রিক, জর্জ মার্টিন, হ্যারি, এগুলো হচ্ছে ইংরেজ ক্যারেক্টার, ইংরেজ ক্যারেক্টার। ওকে, এখানে আমরা একটা লবণ বিক্রেতা একটা ক্যারেক্টার পাই। এই ক্যারেক্টারটা কি? এই ক্যারেক্টারটা হচ্ছে এক লবণ বিক্রেতা। ইংরেজরা তখন লবণ ব্যবসা করত। ধরো লবণের কেজি যদি 2 টাকা হইতো, ইংরেজরা বলতো ঠিক আছে, সকল লবণ ব্যবসায়ীরা আমাদেরকে লবণ দিবে, আমরা 4 টাকা করে দিব। তো সবার থেকে যার কাছে যত লবণ আছে সব লবণ কিনে ফেলতো। কিনে ফেললে এখন এরা কি করতো, এবার লবণ বিক্রি করতো 10 টাকায়। কেন? কারণ লবণ তো এদের কাছে, ইংরেজদের কাছে তারা আর কারো কাছে নাই। তো এরা সবার থেকে লবণ কিনে
এবার সিন্ডিকেট করতো, লবণ বেশি দাম দিয়ে বিক্রি করতো। তখন নবাব সিরাজউদ্দৌলা নিষেধ করে দিয়েছে যে আমার রাজ্যে অন্য কোন লবণ ব্যবসায়ী, লবণ চাষী ইংরেজদের কাছে লবণ বিক্রি করবে না। যখন এই সিদ্ধান্ত যখন আসলো যে লবণ বিক্রি করবে না, তখন এক লবণ চাষী সে লবণ বিক্রি করে নাই দেখে ইংরেজরা তাকে মারছে এবং তার স্ত্রীকে অত্যাচার করছে। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে, এগুলো আর গুরুত্বপূর্ণ না। এবার চলো আমরা একটু দেখি আমাদের এখানে। আমরা যদি দেখি যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, এটা হচ্ছে প্রথম অঙ্ক, বুঝছো? এই প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আমরা একটু পড়ি। 1956 সালে 19 জুন পোর্ট উইলিয়াম দুর্গ, এটা হচ্ছে পোর্ট উইলিয়াম দুর্গের ঘটনা। তো বলছে যে উমিচাঁদের গুপ্তচর নবাব চাহনিতে খবর পাঠিয়েছে নবাবের পদাতিক বাহিনী ধমধমে সরু রাস্তা দিয়ে চলে এসেছে, আর গোলন্দাজ বাহিনী শিলাইদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটছে। বাঙালি সৈনিক ওয়ালি খান ক্ল্যাটনকে যুদ্ধ বন্ধের আহ্বান করেছিল। ইংরেজরা ডাচদের কাছে ফরাসিদের সবার কাছে সাহায্য চেয়েছিল। একদল ডাচ সৈন্য গঙ্গার দিকে, এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো আমরা মানে মোটামুটি যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি যে গুরুত্বপূর্ণ এটা না, বাট আমি তোমাদেরকে বলে দিব যে কোন কোন জায়গাতে আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেটা তোমাদেরকে বলে দিব। আচ্ছা, তো খেয়াল করো। তো এরপর হচ্ছে কর্ণাটক দক্ষিণাত্য ইংরেজ শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটরাজের পথ করে নিয়েছে। বাংলাতেও তারা সেই ব্যবস্থা চায়, তাই নবাবের নিষেধ সত্ত্বেও কলকাতার দুর্গ সংস্কার তারা বন্ধ করেনি। রজার ড্রেক, ক্যাপ্টেন ক্ল্যান, হ্যাঁ, তারপর হচ্ছে মিনসিন, কাউন্সিলর ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে গেছে। নবাব সিরাজ কলকাতা আলীনগর নাম রেখেছে এবং মানিকচাঁদের হাতে। এগুলো এখানে দৃশ্যগুলো দেওয়া আছে, বাট আমাদের মেইন যে আলোচনাটা হবে আমি তোমাদেরকে সেই মেইন আলোচনাটা নিয়ে যাব যাতে করে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আসো আমরা একটু দেখি প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। এখানে প্রত্যেকটা দৃশ্য খুব শর্ট শর্ট করে দেওয়া আছে, মূল ভাব এবং ঘটনাটা বোঝার জন্য খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। তো আমরা যদি একটুখানি যদি দেখি যে আমাদের প্রথম অঙ্কে কি আছে, আমরা দেখি যে আমাদের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আছে কি, নবাব সিরাজ পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে ক্ল্যাটক এবং ড্রেক পরাজয় নিশ্চিত জেনে দুর্গ থেকে পলায়ন করে। বুঝছো? অর্থাৎ নবাব সিরাজ একেবারে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যেই তিনি হচ্ছে পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। কেন পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে? কারণ ওই যে পোর্ট উইলিয়াম দুর্গ আছে, ওই পোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজরা অবস্থান করতেছে, তারা সেখানে সভা মিটিং করতেছে। তখন নবাব সেই দুর্গ দখল করে এবং তিনি কলকাতার নাম দেন আলীনগর। তাহলে নবাব প্রথম দৃশ্যে কি করে? কলকাতার নাম দেন কি? আলীনগর। এবং এই আলীনগরে মানিকচাঁদকে সেখানে দেওয়ান নিযুক্ত করেন, অর্থাৎ মানিকচাঁদকে সেখানে প্রধান হিসাবে বসান এবং হলওয়েলকে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যান। এটা হচ্ছে প্রথম দৃশ্য। এবার দ্বিতীয় দৃশ্য কি হয়? তো কলকাতা থেকে তো অলরেডি কাদেরকে বের করে দিছে? কলকাতা থেকে ওই যে ইংরেজদেরকে। তো খেয়াল করে দেখো, বাহিরের কথা বললো না, কলকাতা থেকে তারাকে ইংরেজরা পোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়। অর্থাৎ এই যে কলকাতা থেকে ইংরেজদেরকে নবাব অলরেডি প্রথম দিকে তারাই দিছে, তো তারা গিয়ে যে পোর্ট উইলিয়াম জাহাজ আছে সেখানে আশ্রয় নেয়। সেখানেই পরিকল্পনা করে কিভাবে আবার কলকাতায় ফিরা যায়। এবার ওই জাহাজে বসে তারা আবার প্ল্যান করতেছে। বাংলাদেশের অবস্থা কিন্তু এমন, তাই না? যে বাইর করে দিছে, বাইর করে দিয়ে দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরে গিয়ে আবার প্ল্যান করতেছে কিভাবে দেশে ঢুকা যায়। ইংরেজরা ছিল এমন, তারা পোর্ট উইলিয়াম জাহাজে গেছে এবং পোর্ট উইলিয়াম জাহাজে গিয়ে তারা আবার কলকাতায় কিভাবে ফিরে আসা যায় এটা তারা প্ল্যান করতেছে। হলওয়েল হোয়াট মুক্তি পেয়ে এখানে আসে। উমিচাঁদকে চিঠি থেকে জানা যায় যে মানিকচাঁদের সাথে তারা কথা বলেছে। উমিচাঁদ এবার ইংরেজদেরকে চিঠি দিছে যে আপনারা কোনো চিন্তা করবেন না, উমিচাঁদ তো কি দুই মুখী, সে সব দিকে সে কাজ করতে পারে। তখন উমিচাঁদ কি করতে, সে জানায় যে এই যে কলকাতার যে দেওয়ান বানাইছে নবাব মানিকচাঁদকে, তো উমিচাঁদ বলছে যে আমি মানিকচাঁদকে টাকা দিয়ে হাত করছি। মানিকচাঁদ যেহেতু কলকাতার দেওয়ান, সুতরাং মানিকচাঁদ তোমাদেরকে কি করবে? ঢুকতে দিবে। ইংরেজরা আবার কলকাতায় ফিরতে পারবে, আবার ব্যবসা বাণিজ্য করতে পারবে। চিঠিতে আমরা এও জানতে পারি শৌকত জং নবাব সিরাজের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। শৌকত জংকে বুঝতে পারতেছ, ঘসিডি বেগমের পালক পুত্র। এরপর আসলে আমরা একটু তৃতীয় দৃশ্য দেখি। তৃতীয় দৃশ্য আমরা দেখতে পাই উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয় ঘসিডি বেগমের বাড়িতে। এবার তৃতীয় দৃশ্যে দেখি এই যে যারা নবাবের বিপক্ষে যারা ক্যারেক্টার, এগুলোর ভিতরে রয়েছে কৌমিচাঁদ, রয়েছে রাজবল্লভ, রয়েছে জগৎ শেঠ, রয়েছে রায়দুল্লভ। এরা সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয়। কোথায় ষড়যন্ত্রে লিপ্ত হয়? এরা ষড়যন্ত্রে লিপ্ত হয় ঘসিডি বেগমের বাড়িতে।
কিভাবে সিরাজকে ক্ষমতাচ্যুত করে শওকত জংকে মসনদে বসানো যায়। মসনদ মানে হচ্ছে কি, সিংহাসন। আমরা বলতে পারি মসনদ মানে কি, ক্ষমতা। অর্থাৎ কিভাবে শওকত জংকে ক্ষমতায় বসানো যায় এটা নিয়ে তারা প্ল্যান করতেছে। কোথায় প্ল্যান করতেছে? ঘসেটি বেগমের বাড়িতে। এবং নবাবকে কিভাবে পরাজিত হলে, নবাব পরাজিত হলে কে কি সুবিধা পাবে তা নিয়ে আলোচনা হয়। কিন্তু সিরাজ সেটি টের পায়, সিরাজ বুঝতে পারে যে তার খালার বাসাতে এই এই আকাম হইতেছে, বুঝছো? তখন সে কি করে, সেখানে গিয়ে ঘসেটি বেগমকে বাড়িতে নিয়ে যান এবং ঘসেটি বেগমকে গ্রেফতার করেন। এবার সে তার নিজের খালাকে গ্রেফতার করে তার নিজের বাড়ি অর্থাৎ নবাব সিরাজের বাড়ি মুর্শিদাবাদে নিয়ে যান। মুর্শিদাবাদে নিয়ে আসেন যাতে আর ষড়যন্ত্রমূলক কাজ করতে না পারে। অর্থাৎ নিজের খালাকে এবার সে গ্রেফতার করে নিজের বাড়িতে নিয়ে আসে যাতে খালা আর কি করতে পারে, কোন ষড়যন্ত্র যাতে না করতে পারে। সেখানে দুইটা প্রশ্ন আছে। কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা কোথায় আশ্রয় নেয়? প্রশ্ন নাম্বার 1, বলো তো, উত্তর করো। 2 নাম্বার, সিরাজ ঘসেটি বেগমকে গ্রেফতার করে কোথায় নেন? বলো তো, সিরাজ ঘসেটি বেগমকে গ্রেফতার করে কোথায় নেন? সিরাজ ঘসেটি বেগমকে গ্রেফতার করে কোথায় নেন বলো। প্রথম প্রশ্ন, কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা কোথায় আশ্রয় নেয়? কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা কোথায় আশ্রয় নেয় বলো। দ্রুত কোশ্চেন গুলো সলভ করে, এগুলো কিন্তু কোনো অপশন নাই, অপশন ছাড়া কোশ্চেন। কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা কোথায় আশ্রয় নেয়? এরপর হচ্ছে খ, সিরাজ ঘসেটি বেগমকে গ্রেফতার করে কোথায় নেন বলো তো। ওকে, তাহলে এটা শুধু জাহাজ, একজন বলছে শুধু জাহাজ না, এটা শুধু জাহাজ না, এটা হচ্ছে পোর্ট উইলিয়াম জাহাজ। পোর্ট উইলিয়াম জাহাজ, ঠিক আছে, পোর্ট উইলিয়াম জাহাজ। ওকে, এরপর দেখো সিরাজ ঘসেটি বেগমকে গ্রেফতার করে কোথায় নেন? মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের নিজ বাড়িতে, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি। এরপর দেখি আমরা দেখি দ্বিতীয় অঙ্কে কি হয়েছে। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য আমরা দেখি, নবাব তার প্রধান প্রধান আমর্ত্য, আমর্ত্য মানে যারা মানে রাজ্যের যারা সদস্য আর কি, রাজ্যের সদস্য বলতে যারা মানে রাজার হচ্ছে রাজপ্রাসাদের যারা লোক, সভাসদের যারা লোক, নবাব তার প্রধান প্রধান আমর্ত্য, এই প্রধান প্রধান আমর্ত্য গুলোকে জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ দরবারে ডাকেন, সবাইকে দরবারে ডেকে আনছেন। দরবারে ডেকে ইংরেজ কুটিয়াল লবণ ব্যবসায়ীর স্ত্রীকে পাশবিক অত্যাচার করে মেরে ফেলে আর তাকেও নির্যাতন করে। এটি কেন ঘটলো তা জানার জন্য সবাইকে ডাকছে, ডেকে বললো আমার এই রাজ্যে একজন ইংরেজ লবণ ব্যবসায়ীকে, তার স্ত্রীকে ইংরেজরা মেরে ফেলছে। মানে মেরে ফেলছে বলতে তাকে অত্যাচার করে মেরে ফেলছে, ধর্ষণ করে তাকে মেরে ফেলছে। এটা খুবই অমানবিক ঘটনা। নবাব সিরাজ এটা মানতে পারতেছেন, তখন তার প্রধান প্রধান আমর্ত্যদেরকে ডাকলো যে এই ঘটনা কেন ঘটলো এটা জানতে চাই। এখন কেন মারছে এটা তো তোমরা জানো, তোমাদেরকে একটা আগে বললাম যে ওই যে লবণ কেনার জন্য ওই লবণ চাষি যখন লবণ বিক্রি করেনি তখন এই কাজ করছে। এর জন্য নবাব নিজেকে দায়ী করলেও মূলত তার উদ্দেশ্য ছিল যাদের পরামর্শে ইংরেজদের লবণের ইজারা ছিল এবং তাদের উপর এইসব দেখাশোনার ভার ছিল তাদের অবগত করা। ইজারা মানে হচ্ছে ধরো আমার একটা পুকুর আছে, এই পুকুর আমি 3 বছরের জন্য তোমার দিলাম, 3 বছরে ধরো তুমি আমার 3 লাখ টাকা দিলা। এখন এই পুকুরে আমি যত মাছ চাষ করব 3 বছর সব মাছ আমার, তোমার 3 লাখ টাকা দিয়ে শেষ। তো নবাব সিরাজ সবাইকে ডাকতে ডেকে সবাইকে একটু সতর্ক করার জন্য চেষ্টা করছে যে এটা কেন ঘটছে, তার মূলত উদ্দেশ্য ছিল এটা। এবং যাদের উপর এটা দেখাশোনার ভার ছিল তাদের অবগত করা, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় ভবিষ্যতে নবাবের পক্ষে কাজ করবে। তো এই যে মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ সবাই এবার নবাবের সাথে বলে যে ঠিক আছে আমরা এখন থেকে নবাব আপনার পক্ষে কাজ করব। কিন্তু ঘটনা কি ঘটলো দেখো। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি যে দরবারে নবাব জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ অপমান করায় এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য মির্জাফরের আবাসে মন্ত্রিসভায় যোগ দিয়ে ষড়যন্ত্র করে। এরা সেখান থেকে বের হয়ে আবার সবাই একত্রিত হয়ে নবাবকে আবার কিভাবে সিংহাসন থেকে সরানো যায় এটার জন্য সবাই আবার প্ল্যানিং শুরু করে। তাদের পরিকল্পনা বাস্তবায়নে ইংরেজদের কিভাবে হাত করা যায় সে আলোচনাও হয়। যেভাবেই হন মসনদে বসতে চায় মির্জাফর, ঠিক আছে, মির্জাফর কি করতে চায়, মসনদে বসতে চায়, ক্ষমতায় বসতে চায়। এবং তারা যে নবাব সিরাজকে যে একা একা তো ক্ষমতা থেকে সরাইতে পারবে না, এই জন্য তাদেরকে কি করতে হবে, ইংরেজদের সহযোগিতা নিতে হবে। এখন তারা ইংরেজদের কিভাবে সহযোগিতা নেবে এটা নিয়ে তারা এখানে কি করে, প্ল্যান করে। এরপর আমরা একটুখানি দেখি আমাদের তৃতীয় দৃশ্যে দেখি। তৃতীয় দৃশ্যে দেখি
ষড়যন্ত্র চূড়ান্ত করার লক্ষ্যে মিরনের বাসায় একত্র হয় ষড়যন্ত্রকারীরা। এবার সবাই কোথায়? মিরনের বাসাতে এবার তারা বসছে যে কিভাবে তারা নবাব সিরাজকে ক্ষমতা থেকে সরাবে। রায়দুল্লভ সভা শুরুর পূর্বে মিরনের কাছে এসে তার দাবি পেশ করে চলে যায়। কিছুক্ষণ পরে ক্লাইভ ও হোয়ার্ড হাজির হয় দুটো দলিল নিয়ে। ঠিক আছে, তো প্রথম দিকে যখন মিরনের বাসায় যখন বসে তখন রায়দুল্লভ সে বলে যে আমি সবাই বসতে পারবো না, আমার দাবি হচ্ছে এইটা এইটা, সে তার দাবিগুলো বলে চলে যায়। নবাবের পরাজয়ের পরে কে কি পাবে তা নিশ্চিত হতে চায় দলিলের মাধ্যমে। দলিলে এটি স্পষ্ট হয় যে মির্জাফর নামে রাজা হলেও দেশ শাসন করবে ইংরেজ কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বুঝছো? অর্থাৎ তারা মির্জাফরকে কেবল শো হিসাবে মসনদে বসাবে, কিন্তু দেশ আসলে পরিচালনা করবে ইংরেজরা। এভাবে তারা আসলে বাংলাটাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছে। সভা শেষ হলে মোহনলাল পৌঁছে সেখানে কাউকে খুঁজে পায় না। তখন নবাবের যে বিশ্বস্ত সেনাপতি মোহনলাল খবর পাইছে যে মিরনের বাসায় তারা ষড়যন্ত্র করতেছে। তখন মোহনলাল সেখানে যায়। ইতোমধ্যে তাদের সব প্ল্যানিং শেষ, তারা এখান থেকে অলরেডি আউট হয়ে গেছে। তো দেখো আমরা একটু দেখি যে দুটো দলিল তৈরি করে কে। এরপর হচ্ছে ইংরেজরা কাদের উপর অত্যাচার করতো বলতো? ইংরেজরা কাদের উপর অত্যাচার করতো বলো? ওকে, তাহলে বলো তো কি হবে? তাহলে এইটার উত্তর হচ্ছে ক্লাইভ ও হোয়ার্ড। যদি আমাদের তোমরা এইটার উত্তর ডিরেক্ট ক্লাইভ করলেও হবে। হ্যাঁ, ক্লাইভ মূলত এটা তৈরি করে ক্লাইভ। হ্যাঁ, এখানে ঝামেলা আছে। ইংরেজরা কাদের উপর উত্তর হচ্ছে লবণ চাষী। চাষী প্রমিত বানান, শুদ্ধ বানানে চাষী বানান রসিকার হবে। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা দেখি আমাদের তৃতীয় অঙ্কের ঘটনাতে আমরা একটু দেখি। তৃতীয় অঙ্কে আমাদের তৃতীয় অঙ্কে কি হয়েছে দেখি। আমাদের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য আমরা দেখতে পাই লুৎফুন্নেসার কক্ষে লুৎফা ও আমিনা বেগম উপবিষ্ট। অর্থাৎ লুৎফুন্নেসার কক্ষে রুমে লুৎফা এবং তার শাশুড়ি আমিনা তারা রয়েছে। গসরি বেগম উপস্থিত হয়ে তার ক্ষোভ প্রকাশ করে সিরাজের সেখানে এসে খালাকে জানায় তিনি গৃহবন্দী। এবার গসরি বেগম এসে তার বোনকে এবং বোনের পুত্রবধূকে অর্থাৎ আমিনাকে নানা ধরনের গালমন্দ করে, তার ক্ষোভ প্রকাশ করে তাকে কেন গৃহবন্দী করছে। তখন সিরাজ সেখানে পৌঁছে বলে যে তুমি যে এত উচ্চবাচ্য করতেছ, তুমি তো ভুলে যাচ্ছ যে তুমি গৃহবন্দী। কক্ষ থেকে আমিনার ঘষিটি বেরিয়ে গেলে সিরাজ তার নিজের অসহায়ত্ব ব্যক্ত করেন লুৎফুন্নেসার কাছে, অর্থাৎ নিজের বউয়ের কাছে তার যে অসহায়ত্ব, তার চারপাশের মানুষজন তার বিপক্ষে কাজ করতেছে, এই সব কথা বলে। তখন মোহনলাল এবার নবাবকে ডাক দেয়। লুৎফার অনুরোধ উপেক্ষা করে নবাব বেরিয়ে পড়ে। তখন লুৎফা বলছে না বের হতে, কিন্তু মোহনলাল যখন খবর দিছে তখন নবাব বের হয়ে গেছে। এবার আসলে আমরা দেখি দ্বিতীয় দৃশ্যে রাত দ্বিপ্রহরে সিরাজ শিবিরে, শিবির মানে হচ্ছে দল, অর্থাৎ সিরাজউদ্দৌলার দলে মোহনলাল এসে জানায় যুদ্ধের প্রস্তুতি শেষ। অর্থাৎ আমরা যে পলাশীর যুদ্ধের কথা বলতেছি সেই পলাশীর যুদ্ধের প্রস্তুতি শেষ। ইংরেজ সৈন্য লক্ষ্যভাগে আশ্রয় নিয়েছে। আর তখন ইংরেজদের যে সৈন্য আছে তারা লক্ষ্যভাগে আশ্রয় নিয়েছে। তাদের সৈন্য 3000। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। অর্থাৎ ইংরেজদের সৈন্য কত হাজার বলতো? ইংরেজদের সৈন্য হচ্ছে 3000। অর্থাৎ ইংরেজরা 3000 সৈন্য নিয়ে তারা লক্ষ্যভাগ নামক স্থানে তারা আশ্রয় নিয়েছে। নবাবের পক্ষে তখন সৈন্য হচ্ছে 50,000। তুমি জাস্ট চিন্তা করো, ইংরেজদের পক্ষে ইংরেজদের পক্ষে পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে সৈন্য ছিল 3000, আর নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কি ছিল? 50,000 সৈন্য ছিল। তারপরেও নবাব সিরাজউদ্দৌলা কেন হেরে যায়? কারণ তার আশেপাশের মানুষজন তার প্রতি পজিটিভ ছিল না, অর্থাৎ তার আশেপাশের মানুষজন তার বিপক্ষে কাজ করছে। সুতরাং এখানে জীবনে একটা শিক্ষা নেওয়া আছে। সে শিক্ষা কি? তুমি অনেক বেশি, তুমি যদি মনে করো যে তুমি জিতে যাবা, তুমি জিতবাই, কিন্তু তোমার আশেপাশের মানুষজন যদি পজিটিভ না হয়, তোমার আশেপাশের মানুষজন যদি সাপোর্টিভ না হয়, তাহলে জীবনে সাকসেসটা তোমার জন্য অনেক বেশি দুর্বোধ্য হয়ে যাবে, সাকসেসটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। নবাবের সন্দেহ মির্জাফর রায়দুল্লভ লুৎফার সৈন্য দিবে কিনা। অর্থাৎ এই যে এরা প্রত্যেকেই তো সেনাপতি, এক একজন নবাবের বড় বড় পদে আছে। তো যুদ্ধের মাঠে এরা যদি সৈন্য যদি না দেয়, অর্থাৎ এক একজনের আন্ডারে অনেকগুলো সৈন্য থাকে, এই সৈন্যদেরকে তারা যদি অর্ডার না করে, এই সৈন্যরা যুদ্ধের মাঠে যুদ্ধ করবে না। এটা নিয়ে নবাব সিরাজ চিন্তিত। ঠিক আছে, প্রহরীরা ওমর বেগের ভাই, অর্থাৎ ওমর বেগ হচ্ছে মির্জাফরের গুপ্তচর, ওমর বেগের ভাই কোমর বেগকে বন্দী করছে। নবাবের যেই মানে এই গুপ্তচর নবাবের খবরগুলো মির্জাফরের কাছে পৌঁছে দিতে পারে জন্য নবাব তাদেরকে গ্রেপ্তার করছে, এবং সিদ্ধান্ত হয় কাল যুদ্ধ শেষ হলে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ এই কোমর বেগকে মুক্তি দেওয়া হবে। ঠিক আছে,
এরপর দেখি আমরা তৃতীয় দৃশ্যে দেখি যুদ্ধের প্রথম প্রহরে নবাবের পক্ষে জয়ের সম্ভাবনা থাকলেও পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধে অংশগ্রহণ না করলে এবং নওয়াবে সিং, এই ক্যারেক্টার গুলো খেয়াল করো, নওয়াবে সিং, বদরে আলী, মীর মর্দান নিহত হয়। এই যে নবাবের পক্ষে যারা আছে এরা নিহত হয় এবং যুদ্ধে দেখা যায় মীর জাফর কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে নাই, অর্থাৎ তার আন্ডারে যে সৈন্যগুলো ছিল এই সৈন্যদেরকে সে যুদ্ধে অংশগ্রহণ করার সে অনুমতি দেয় নাই, তার মানে সে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এদিকে নবাবের পক্ষে যে যারা ছিল তার মধ্যে ছিল নওয়াবে সিং, বদরে আলী, ছিল মীর মর্দান, এরা অলরেডি নিহত হয়ে গেছে। তখন নবাবের পরাজয় সুনিশ্চিত। মোহনলালের পরামর্শে সিরাজ দেহরক্ষী নিয়ে রাজধানী মুর্শিদাবাদ যায় শক্তি সঞ্চয় এবং সৈন্য সংগ্রহের জন্য। এবার সে মুর্শিদাবাদের দিকে যায়। কেন মুর্শিদাবাদের দিকে যায়? মুর্শিদাবাদের দিকে যায় সে এই কারণে যে মুর্শিদাবাদ গিয়ে সে আবার সৈন্য সংগ্রহ করবে, কারণ একবার যদি ইংরেজদের হাতে বাংলা যদি চলে যায় তাহলে সেই বাংলা আর কখনো আমাদের আর থাকবে না। তখন সে মুর্শিদাবাদে চলে যায়। মুর্শিদাবাদে গিয়ে সে কি করে? সৈন্য সংগ্রহের জন্য এবং শক্তি সঞ্চয়ের জন্য যায়। যখন মীর জাফর ক্লাইভ নবাব শিবিরে উপস্থিত হয় তখন দেখে সিরাজ নেই। শেষে নারায়ণ সিং ক্লাইভের হাতে নিহত হয়। অর্থাৎ নবাবের যে গুপ্তচর ছিল এই গুপ্তচরকে কি করে? ক্লাইভ মেরে ফেলে। নারায়ণ সিং কি হয়? ক্লাইভের হাতে নিহত হয়। এরপর আমরা দেখি যে চতুর্থ দৃশ্য আমরা যদি দেখি, দরবারে নবাবের ডাকে সাড়া দিয়ে সাধারণ জনগণ উপস্থিত হলে নবাব তাদের সাহস যোগায় প্রতিরোধ করার জন্য এবং রাজকোষ খুলে দেয়। অর্থাৎ নবাবের মুর্শিদাবাদে গিয়ে নবাব তার যে যারা গ্রামবাসী যারা রয়েছে এদের প্রত্যেককে ডাকে এবং প্রত্যেককে ডেকে সবাইকে বোঝানোর জন্য চেষ্টা করে যে একবার যদি আমাদের হাত থেকে ইংরেজরা যদি বাংলা যদি দখল করে তাহলে এই বাংলা আমরা আর কখনো পাবো না। এখন আমাদের কি করতে হবে? আমাদের যার যা আছে এমসিকিউ সলভ করেন ভাই, সব সলভ করাবো। ক্লাস তো বললাম যে ক্লাস তো আজকে শেষ না, এটার উপর সামনে নেক্সট আরেকটা ক্লাস আছে, এত অধৈর্য হওয়ার কিছু নাই। তো খেয়াল করে দেখো যে রাজকোষ খুলে দেয়। এবং রাজকোষ খুলে দেয় কেন? রাজকোষ খুলে দেয় যে আপনাদের যার যা লাগে টাকা পয়সা রাজকোষ থেকে নিয়ে যান, তারপরেও আপনারা এখন ইংরেজদের বিপক্ষে যুদ্ধ করেন। কিন্তু তারা শেষে অর্থ নিয়ে পালিয়ে যায়। অর্থাৎ ওই গ্রামের মানুষ যারা তারা কি অর্থ নিয়ে তারা পালিয়ে যায়, অর্থাৎ তারা ওই রাজকোষ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, কিন্তু তারা যুদ্ধে অংশগ্রহণ করে না। এমনকি নবাবের যে শ্বশুর ছিল ইরিস খা নিজেও কি করে? টাকা পয়সা নিয়ে পালাই যায়। অর্থাৎ তার জামাইকে সে সৈন্য দিবে বলে বলছে। ঠিক আছে, এরপর খেয়াল করে দেখো খালি দরবারে আসে লুৎফা। এবার দরবারে কে আছে? শুধু লুৎফা আছে। সে পরামর্শ দেয় এখানে বসে না থেকে বিদ্রোহীদের শাস্তি দিতে হবে, অর্থাৎ যারা তার বিপক্ষে কাজ করতেছে নবাবের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়, সেজন্য তারা পাটনায় উদ্দেশ্যে রওনা করে। তাহলে এই যে নবাবের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য তাদের ইয়েতে নবাব শেষ পর্যন্ত পাটনা নামক স্থানে সে চলে যায়। এবার আসলে দুইটা কোশ্চেন সলভ করো। ইংরেজ সৈন্যরা কোথায় আশ্রয় নেয়? খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নবাব ও ইংরেজদের সৈন্য যথাক্রমে কত? এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, বলো তো। তাহলে খেয়াল করে দেখো এটা কি? এটা হচ্ছে লক্ষ্যবাগ নামক স্থানে। হ্যাঁ, লক্ষ্যবাগ। ওকে, আচ্ছা। এরপর আসো নবাব ও ইংরেজদের সৈন্য যথাক্রমে। তাহলে নবাবের সৈন্য হচ্ছে 50,000 আর ইংরেজের সৈন্য হচ্ছে 3,000। বুঝছো? 50,000 3,000। হ্যাঁ, এটার পিডিএফ দিয়ে দিব, ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, এরপর দেখো আমরা দেখি চতুর্থ অঙ্কে দেখি। একটুখানি খেয়াল করো ভাইয়া। চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য আমরা দেখতে পাই নতুন নবাব মীর জাফর দরবারে হাজির হলে অমর্ত্যগণ মসনদে বসার অনুরোধ করলেও সে অপেক্ষা করে ক্লাইভের জন্য। অর্থাৎ এবার নবাব সিরাজ তো চলে গেছে, পরাজিত হইলো, এবার মীর জাফর নবাব হয়েছে। এখন নবাব হওয়ার পর সে সিংহাসনের সাথে গিয়ে কাছে গিয়ে এভাবে দাঁড়ায় থাকে। তখন রাজ্যের সবাই বলে, মন্ত্রী পরিষদের মন্ত্রিসভার সবাই বলে আচ্ছা ঠিক আছে আপনি বসেন, কিন্তু সে বসে না। সে বসে না এই কারণে যে তার আব্বা ক্লাইভ আসবে, ক্লাইভ এসে ক্লাইভের হাত ধরে সে বসবে। ক্লাইভ এলে তার হাত ধরে মসনদে বসে। অর্থাৎ বুঝছো, একজন নবাব সে যদি অপেক্ষা করে যে সে আরেকজনের হাত ধরে মসনদে চেয়ারে বসবে, সিংহাসনে বসবে, তাহলে বুঝতেছো তার আসলে ক্ষমতা কি। অর্থাৎ বাংলাটাতে আসলে তারা যে বিক্রি করে দিল, এটা এই লাইনটা থেকে বোঝা যায়। নবাব সে তার মতো করে বসবে, কিন্তু নবাব অপেক্ষা করে ক্লাইভের জন্য। তার মানে বুঝতেছো যে দেশ আসলে চালাচ্ছে কারা? ক্লাইভ বা ইংরেজরা চালাবে। ক্লাইভ তখন অমিচাঁদ পাগলের মতো দরবারে উপস্থিত হয় টাকার জন্য, তা অস্বীকার করে। অর্থাৎ
উমিচাঁদকে বলছে যে ইংরেজরা যদি ক্ষমতায় আসে তাহলে নবাব সিরাজ পরাজিত হলে উমিচাঁদকে যেই টাকা দিবে ওই টাকা আসলে উমিচাঁদ পায় না। কেন পায় না? কারণ উমিচাঁদকে টাকা দিবে এই যে এই দলিলে যেটা ছিল এটা ছিল জাল দলিল। তখন উমিচাঁদ টাকা না পেয়ে প্রায় সে একেবারে পাগলের মতো হয়ে যায়। মির্জাফর সংবাদ পায় সিরাজ ভগবান গলায় ধরা পড়েছে। ভগবান গলা নামক একটা স্থান আছে, এই স্থানে সিরাজউদ্দৌলা ধরা পড়ে গেছে ইতোমধ্যে। সিদ্ধান্ত হয় সিরাজকে জাফরগঞ্জ কয়েদখানায় বন্দি রাখতে হবে। কয়েদখানা মানে তো বুঝো জেলখানা। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে নবাব সিরাজকে জাফরগঞ্জের যে কয়েদখানা সেখানে তাকে বন্দি করতে হবে। ক্লাইভ মিরনকে পরামর্শ দেয় আজ রাতে সিরাজকে হত্যা করতে হবে। এবার ক্লাইভ কি করে? মিরনকে ধরে যে তুমি সিরাজকে হত্যা করো। এখন ক্লাইভ মিরনকে কেন ধরছে? কারণ মিরন কিন্তু তলে তলে লুৎফাকে পছন্দ করতো, লুৎফাকে কি করতে পছন্দ করতো। তো ক্লাইভ এরা তো ব্রিটিশ, ক্লাইভ মিরনকে লোভ দেখায় যে বাবা তুমি যদি কোন রকম যদি এখন সিরাজকে যদি তুমি নিজ হাতে হত্যা করতে পারো তাহলে লুৎফা তো তোমার আর লুৎফার মধ্যে কোনো বাধা নাই। কিন্তু মিরন যতই হোক সিরাজউদ্দৌলাকে হত্যা করতে, নবাবকে হত্যা করতে তার সেই সাহস ছিল না। তখন সে আবার কি করে? সে মোহাম্মদী বেগকে ধরে। এবং মোহাম্মদী বেগকে ধরলে মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকা, যে তোমাকে 10,000 টাকা দিব। মোহাম্মদী বেগ নিজের আপন ভাইয়ের মতো। সিরাজউদ্দৌলার বাপে এই মোহাম্মদী বেগকে ছোটবেলা থেকে বড় করতে, কুড়িয়ে এনে বড় করছে। সেই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার জন্য নবাব সিরাজকে হত্যা করতে রাজি হয়। অবস্থা বুঝতে পারছো? এরপর খেয়াল করে দেখো, আমরা দেখি দ্বিতীয় দৃশ্যে দেখি রাতে সিরাজ কারাগারে বন্দী অবস্থায় এমন সময় মিরন ও মোহাম্মদী বেগ প্রবেশ করে। মিরন জানায় তার নানা অপরাধের জন্য নবাব তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মোহাম্মদী বেগ আগে লাঠি দিয়ে তাকে আঘাত করে, পরে ছুরি মেরে সিরাজকে হত্যা করে। এইভাবে নবাব সিরাজউদ্দৌলাকে তারা কি করে? নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। নবাব সিরাজউদ্দৌলাকে এইভাবে হত্যা করা হয়। সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্য অঙ্ক আছে বলো? এতক্ষণ ধরে তো পড়ে আসছো। এরপর দেখো মির্জাফর মসনদে বসতে কার জন্য অপেক্ষা করে? কয়টা নাটকে কয়টা দৃশ্য আছে আর কয়টা অঙ্ক আছে? এই যে দেখো একটু আগে পড়ে আসছে, অঙ্ক কিন্তু 4টা, দৃশ্য কয়টা বলো? গুড। তাহলে দৃশ্য সংখ্যা হচ্ছে 12টা, অঙ্ক সংখ্যা হচ্ছে 4টা। মির্জাফর মসনদে বসতে কার জন্য অপেক্ষা করে? উত্তর হচ্ছে ক্লাইভের জন্য সে অপেক্ষা করে। তার বাপ ক্লাইভের জন্য সে অপেক্ষা করে। বুঝছো? কথা কি বুঝাতে পারছি? কথা কি ক্লিয়ার? বুঝছো? তো আজকের ক্লাসে আমরা বিভিন্ন ক্যারেক্টার গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম এবং আমরা পুরো নাটকটার একটা সামারি করলাম। এটা হচ্ছে আমাদের নাটকের একটা সামারি। অর্থাৎ আমরা প্রত্যেকটা দৃশ্যতে কি কি ঘটনা ঘটেছে, প্রত্যেকটা অঙ্কতে কি কি ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে জানলাম। নেক্সট আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসে আমরা আরো বিস্তারিত পড়বো এবং সেই ক্লাসে আমরা এমসিকিউ গুলো সলভ করব, বিভিন্ন ক্যারেক্টার গুলো সম্পর্কে আরো স্পেসিফিক ধারণা নিব এবং অনেকগুলো আমরা বোর্ডের কোশ্চেন ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে সলভ করব। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটুখানি জানাও। আশা করি সিরাজউদ্দৌলা নাটকের প্রথম ক্লাস তোমাদের কাছে ভালো লাগছে। আমি 2টা ক্লাস নিব, জাস্ট 2টা ক্লাস। এই 2টা ক্লাসে যা পড়াবো তুমি যদি এইটা যদি ভালো করে বুঝতে পারো, এন্ড তুমি দেখবা যে আমি বোর্ডের কোশ্চেন গুলো যখন সলভ করাবো তখন তুমি নিজেই দেখবা যে তুমি নিজেই বোর্ডের কোশ্চেন গুলো নিজেই সলভ করতে পারতেছো। তো কাজেই ভাইয়া এই কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি সলভ করাবো। এই কোশ্চেন গুলো ক্লাস যদি ভালো করে মনোযোগ দিয়ে যদি করো তাহলে অটোমেটিক কোশ্চেন গুলো সলভ করতে পারবে, আর নাহলে কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে না। বুঝছো? তো যে কোশ্চেন গুলোর উপরে তোমাদের যতটুকু পর্যন্ত পড়াচ্ছি ততটুকু পর্যন্ত ভালো করে পড়ো, আর নেক্সট ক্লাসে আমরা আরো পড়বো। ঠিক আছে? তো এটা কিন্তু ইতিহাস আশ্রিত, মানে এটা কিন্তু ঐতিহাসিক নাটক, যেহেতু ইতিহাসের একটা ঘটনা থেকে আসছে। তো নেক্সট ক্লাসে আমরা আরো পড়বো। এর ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক পড়ার জন্য। বুঝছো? বেসিক ক্লাস একটুক না বুঝলে আসলে পারবা না। ওকে, তাহলে ঠিক আছে, এটার পিডিএফটা তোমাদেরকে এখনই দিয়ে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ক্যারেক্টার গুলো নিয়ে আলোচনা করবো, এই জায়গা থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। বুঝতে পারছো?
আজকের আলোচনা আমাদের এই জায়গাটা থেকে শুরু হবে। আমরা আজকে আলোচনা করব সিরাজউদ্দৌলা, আমাদের যে নাটক আছে সেই নাটকের এই জায়গাটা থেকে আমাদের আলোচনা শুরু হবে। অর্থাৎ বিভিন্ন ক্যারেক্টার গুলো জানাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যারেক্টার গুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমরা প্রথমেই যে ক্যারেক্টারটা নিয়ে আলোচনা করব সেই ক্যারেক্টারটা হচ্ছে সিরাজউদ্দৌলা। তাহলে বলো তো, সিরাজউদ্দৌলা নাটকের প্রধান চরিত্র যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে উত্তর কোনটা হবে বলো? সিরাজউদ্দৌলা নাটকের নায়ক কে, প্রধান চরিত্র কে? তাহলে উত্তর কি করব? উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা। অর্থাৎ এই তার নামের উপরে কিন্তু নাটকটা হয়েছে, বুঝতে পারছো? তো এই সিরাজউদ্দৌলা সে কিন্তু আলীবর্দী খাঁয়ের যে ছোট মেয়ে আমিনা বেগমের সন্তান, আমরা জানি আমিনা বেগমের সন্তান। তো তার বাপের নাম ছিল জয়নুদ্দিন। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার বাবার নাম কি? উত্তর হচ্ছে জয়নুদ্দিন। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ কেন্দ্রীয় ও নায়ক চরিত্র। 1733 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তেজস্বী, নির্ভীক, সত্যাশ্রয়ী, বীর যোদ্ধা, কর্তব্যপরায়ণ, প্রজাপালক, দেশপ্রেমিক। অর্থাৎ তার মধ্যে এই চরিত্রের মধ্যে, ঠিক আছে, ঠিক আছে, তো যেখানে আমরা ছিলাম যে তার মধ্যে দেখা যায় যে তিনি যে চরিত্র, তার যে চরিত্র সেই চরিত্রে আমরা দেখি তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি সবসময় দেশের মানুষের জন্য চিন্তা করতেন, তার প্রজাদের জন্য চিন্তা করতেন, তার রাজসভা, তার মন্ত্রিসভা নিয়ে চিন্তা করতেন। এইরকম আসলে চিন্তাশীল আমাদের অন্য কোনো ক্যারেক্টারে আমরা আসলে সিরাজউদ্দৌলা ব্যতীত অন্য কোনো ক্যারেক্টারে আমরা সেটা পাইনি। এজন্য সিরাজউদ্দৌলা নাটকে আমরা বলতে পারি যে সিরাজউদ্দৌলা হচ্ছে আমাদের এই নাটকের কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্র। কেন্দ্রীয় চরিত্র বা কি চরিত্র? নায়ক চরিত্র। আচ্ছা, এরপর আমরা দেখি তার বড় খালার নাম ছিল ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম রাজপ্রাসাদ নিয়ে নজরবন্দি করেন। অর্থাৎ তিনি, আমরা জানি যে তিনি হচ্ছেন, যখন ঘসেটি বেগম যখন তার বিরুদ্ধে যখন অপপ্রচার করতেছে, যখন মিটিং করতেছে সবার সাথে, তখন তাকে ধরে নিয়ে আসেন। এরপর আমরা দেখি মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদকে দেশ রক্ষার স্বার্থে উজ্জীবিত করার জন্য পবিত্র কোরআন ও তুলসী গঙ্গার জল ছুঁয়ে শপথ করা। সিরাজউদ্দৌলা যখন দেখলো যে তার যেই প্রাসাদের যারা মানুষ, মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ ও উমিচাঁদ, এই যে যারা আছে, তারা যখন দেখতেছে যে এরা তার বিপক্ষে কাজ করতেছে, তখন সিরাজউদ্দৌলা তাদেরকে পবিত্র কোরআন শরীফ ধরে তাদেরকে শপথ করে এবং তুলসী গঙ্গা জল ছুঁয়ে তাদেরকে শপথ করে। আমরা সবাই নিশ্চয়ই জানি যে কোরআন শরীফ ধরে, আমরা ছোটবেলায় এটা করতাম যে এটা কিছু হইলে যে তুই কোরআন শরীফ ধরে বল। তো এইটা সাধারণত কোরআন শরীফ বা তুলসী গঙ্গা জল ছুঁয়ে কেউ মিথ্যা কথা বলে না। কিন্তু এই মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ এরা এগুলো শপথ করার পরেও তারা কি করছে? সিরাজউদ্দৌলার বিপক্ষে চলে গেছে। এরপর দেখো, সিরাজ স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন বিচ্ছিন্ন সেনাবাহিনীকে একত্র করে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। শেষ পর্যন্ত তিনি তা করতে পারেননি। পরাজয়, তার ব্যর্থতার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা দেখি একটা সময় গিয়ে তাকে হত্যা করা হয়েছে, মোহাম্মদী বেগ তাকে হত্যা করেছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। এরপর আমরা দেখি ঘসেটি বেগম। ঘসেটি বেগম কিন্তু আমরা এখন যে ক্যারেক্টার গুলো পড়তেছি এগুলো হচ্ছে সিরাজউদ্দৌলার যে আত্মীয়, তারা। তো তার আত্মীয়ের ভিতরে খালা, এটা নবাব আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠ কন্যা সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে মেহেরুন্নেসা। তাহলে তোমার যে বান্ধবীর নাম মেহেরুন্নেসা, তাকে আজকে থেকে কি বলে ডাকবা বলো তো? তাকে আজকে থেকে ডাকবা ঘসেটি বেগম বলে, কারণ ঘসেটি বেগমের আরেক নাম কি? মেহেরুন্নেসা, বুঝছো? এরপর দেখো, আলীবর্দী খাঁয়ের বড় ভাই হাজী আহমদের বড় ছেলে নওয়াজিশ মোহাম্মদ জঙ্গের সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তিনি ছোট বোন আমিনা বেগমের ছেলে অর্থাৎ সিরাজউদ্দৌলার ভাই আকরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করেন। অর্থাৎ তার যখন কোনো ছেলে সন্তান যখন হচ্ছে না, তখন সিরাজউদ্দৌলা ভাই আকরামউদ্দৌলা তাকে হচ্ছে ঘসেটি বেগম পালক নেয়। কেন পালক নেয়? এটা কি কেন পালক নিছে তোমরা কি জানো? এই কারণে পালক নিছে যাতে সে রাজমাতা হতে পারে, যাতে সে কি হতে পারে? রাজমাতা হতে পারে। কিন্তু আসলে এই আকরামউদ্দৌলা যে ছিল, সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। ঘসেটি বেগম আবার হতাশ হয়, অর্থাৎ একটা বাচ্চা নিছে যে এটারে বড় করে সে রাজমাতা হবে, কিন্তু তার বাচ্চাটা মারা যায়। এখন এই জামাইয়ের ঘরে তো আর এই যে নওয়াজিশ মোহাম্মদ শাহ, তার ঘরে তো আর কি হচ্ছে না? সন্তান হচ্ছে না। এখন তাকে অন্য ফরম্যাটে আগাইতে হবে। সেই ফরম্যাটে আগানোর জন্য সে ধরল সেনাপতি হোসেন কুলি খাঁ। হোসেন কুলি খাঁয়ের সঙ্গে ঘসেটি বেগমের অনৈতিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয়। 1757 সালে পলাশীর যুদ্ধে ঘসেটি বেগম ও তার দলবল বিজয় হলে আর 10 জন বিশ্বাসঘাতকের মতো তার পরিণতিও ছিল বেদনাবহ।
অর্থাৎ এই হোসেন কুলি খাঁ তার সাথে সিরাজউদ্দৌলার ঘসেট বেগমের অনৈতিক সম্পর্ক ছিল। তা আলীবর্দী খাঁর নির্দেশে এই সিরাজউদ্দৌলা এই ঘসেট বেগমের যে অনৈতিক যে সম্পর্ক সেটা ছিন্ন করে সিরাজ। এই জন্য খালা সিরাজের উপর আরো বেশি খেপছে যে তুই আমার ডার্লিংকে কি করছিস, আমার থেকে দূরে সরাই দিছিস। প্রথমে তাকে ঢাকা অন্তরীণ করা হয়, পরে মিরনের চক্রান্তে বুড়িগঙ্গা ও শীতলক্ষার সন্ধিস্থলে ফেলে দেওয়া হয় এবং তার শেষ পরিণতিটা খুবই ভয়ঙ্কর হয়েছে। তাকে বুড়িগঙ্গা শীতলক্ষার যে মিলনস্থল, দুটা নদীর মিলনস্থল, এই জায়গাতে তাকে আসলে ফেলে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি আমিনা বেগম আলীবর্দী খাঁর কনিষ্ঠ বা ছোট মেয়ে ছিল। আলীবর্দী খাঁর বড় ভাই হাজী আহমদের পুত্র জয়নুদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। তার ছিল 3 সন্তান, এরা হলো মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, আকরামউদ্দৌলা ও মির্জা হামদি। এরপর দেখো স্বামী জয়নুদ্দিন প্রথমে উড়িষ্যা ও বিহারের সুবেদার ছিল। 1748 সালে আফগান অধিপতি আহমদ শাহ দুররানির পাঞ্জাব আক্রমণ করে নবাব আলীবর্দী আফগান সৈন্যবাহিনী বিদ্রোহ হয়ে ওঠেন, পাটনা অধিকার করেন। এখানে এগুলো আমাদের দরকার নাই। আমিনা বেগমের এক পুত্র আকরামউদ্দৌলা পূর্বে বসন্ত রোগে মারা যায়। কনিষ্ঠ পুত্র মির্জা হামিদ মিরনের আদেশে নির্মমভাবে হত্যা করা হয়। অর্থাৎ এই মিরনের আদেশে তার যে সর্বকনিষ্ঠ যে ছেলে ছিল তাকে হত্যা করা হয়। আর আমিনা বেগমকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। অর্থাৎ পরিশেষে যেটা দেখা গেল, আমিনা বেগমকেও তারা কি করছে, হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। অর্থাৎ সিরাজউদ্দৌলার যত আত্মীয় স্বজন বা তার কাছের মানুষজন ছিল সবাইকে বাবা আসলে নির্মমভাবে হত্যা করছে। এরপর আমরা দেখি সিরাজউদ্দৌলার যে স্ত্রী লুৎফুন্নেসা, আমরা লুৎফুন্নেসা সম্পর্কে জানি যে লুৎফুন্নেসা হচ্ছে ইরিস খাঁর কন্যা। 1746 সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মহা ধুমধামে তার বিয়ে হয়। 1757 সালে পলাশীর যুদ্ধে তিনি স্বামী সিরাজের হাত ধরে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন, কিন্তু পথিমধ্যে শত্রুর হাতে ধরা পড়েন তারা। যেটা আমরা আগেই বলছি যে তারা আসলে মূলত ছদ্মবেশে যখন দেখছে যে মীর জাফর ক্ষমতায় বসতেছে, ইংরেজরা বাংলা দখল করে ফেলছে, তখন তারা আসলে ছদ্মবেশে নবাব সিরাজ এবং লুৎফুন্নেসা বাংলা থেকে চলে যায়। কিন্তু নৌকাতে উঠার পর সিরাজের যে জুতা আছে, এই নবাবের যে জুতা, এই জুতা দেখে মীর জাফরের দল একজন চিনছে এবং চিনে তাকে খবর দিছে। খবর দেওয়ার পর তারপর তাকে এভাবে আসলে ধরে ফেলা হয়। সিরাজ বন্দী হলে চলে যান মুর্শিদাবাদে, আর লুৎফুন্নেসাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। অর্থাৎ সিরাজ যখন বন্দী হয় তখন লুৎফুন্নেসাকে তারা কোথায় নিয়ে যায়, ঢাকায় নিয়ে যায়, আর সিরাজকে তারা কোথায়, মুর্শিদাবাদে তারা আটকে রেখেছে। এরপর খেয়াল করে দেখো, মিরন তাকে বিয়ে করতে চেয়েছিল। অর্থাৎ ওই যে আমরা গত ক্লাসেই পড়েছি যে মিরন তাকে বিয়ে করতে চেয়েছিল এবং ক্লাইভ তাকে লোভ দেখাইছে যে তুই যদি সিরাজকে যদি হত্যা করস তাহলে তো লুৎফা তোর। কিন্তু লুৎফুন্নেসা ঘৃণা করে তা প্রত্যাখ্যান করেছে। লুৎফুন্নেসা বলছে যে না, সারা জীবন আমি ঘোড়ার পিছে দৌড়াইছি, এখন আমি ছাগলের পিছনে দৌড়াবো না। সারা জীবন ঘোড়ার পিছে চড়ছি, এখন ছাগলের উপরে চড়বো না। তো মিরন তাকে প্রস্তাব দেয় যে যেহেতু তোমার স্বামী নাই, তাহলে সুবেদার প্রশাসনিক পদ, বুঝছো, এটা হচ্ছে বিষয়। এরপর 1770 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন, বুঝছো। ওকে, এরপর আসলে আমরা দেখি, আমরা ইরিস খাঁকে নিয়ে আলোচনা করবো। ইরিস খাঁ সিরাজের শ্বশুর, তারপর হচ্ছে মির্জা ইরিস খাঁ তার প্রকৃত নাম, লুৎফার বাপ, এগুলো আমরা জানি। তো সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে পরাজিত হয়ে যখন মুর্শিদাবাদে ফিরে এসে সৈন্য সংগ্রহ করতে চাইলেন, তখন শ্বশুর ইরিস খাঁ সৈন্য সংগ্রহের কথা বলে অজস্র টাকা নিয়ে গিয়েছেন, কিন্তু চারিদিকে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে টাকা পয়সা নিয়ে এসে নিজের শ্বশুর কি করে, পালিয়ে যায়, বুঝছো, নিজের শ্বশুর পালা যায়, বুঝছো। ওকে, এরপরে আসো আমরা দেখি মোহনলাল, এগুলো হচ্ছে নবাবের পক্ষের যারা লোক ছিল, এখন আমরা তাদেরকে নিয়ে আলোচনা করবো। এই যে মোহনলাল, মীর মর্দান, বুঝছো, এরা হচ্ছে নবাবের পক্ষের লোক। কথা বুঝতে পারছো ভাই? আমাকেও নিয়ে যান, নিয়ে যাবো, সমস্যা নাই, তোমাদেরকে নিয়ে যাব। তোমাদেরকে সবাইকে হয়তো নিতে পারবো না, কিন্তু আসার সময় তোমাদের সকলের জন্য, চায়না থেকে আসার সময় তোমাদের সকলের জন্য চকলেট, চিপস, আচার, বিস্কিট, এই সব কিছু বাদ দিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে তোমাদের জন্য আসবো, বুঝতে পারছো? আচ্ছা, তো এইবার খেয়াল করে আমরা দেখি, এখন আমরা একটু মোহনলালকে নিয়ে আলোচনা করি। তো মোহনলাল কে ছিল? মোহনলাল ছিল সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি। আমরা গত ক্লাসে পড়েছি, শওকত জংয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবাব সিরাজউদ্দৌলাকে মোহনলাল সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। একসময় তিনি নবাবের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। পলাশীর যুদ্ধে মীর মর্দান গোলার আঘাতে মৃত্যুবরণ করলে মোহনলাল ফরাসি সাপ্রেকে নিয়ে বীর ধর্মে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। কিন্তু মীর জাফর ও রায়দুল্লভের পরামর্শে সিরাজ
মোহনলালকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন। মোহনলাল পুত্র সহ ইংরেজদের হাতে বন্দী হন এবং ক্লাইভের নির্দেশে গুলি করে তাকে হত্যা করা হয়। শেষ পর্যন্ত বুঝতে পারতেছ যে মোহনলালকে আসলে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, ইংরেজরা তাকে হত্যা করছে। বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা দেখি যে মীর মর্দান তো আমরা দেখি মীর মর্দান নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন। মীর মর্দান কি ছিলেন? মীর মর্দান নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন। ঠিক আছে? পলাশী যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। তিনিও নবাবের পক্ষে সৈনিক ছিলেন। এই অকুতভয় মানে হচ্ছে যে ভয় পায় না, অকুতভয় বীর যোদ্ধা যুদ্ধ করতে করতে ইংরেজ শিবিরের দিকে এগিয়ে যাওয়ার সময় তার উরুতে গোলার আঘাত লেগে মৃত্যুর কোলে ঢেলে পড়া মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ করেন। অর্থাৎ মীর মর্দান মারা যাচ্ছে, তার শরীর আসলে চলতেছে না, সেই অবস্থায় সে আসলে নবাবের পক্ষে যুদ্ধ করেছেন। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো আমরা একটুখানি দেখি, আমরা দেখি যে রাইসুল জোহালা। এই যে রাইসুল জোহালা, তাকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। রাইসুল জোহালাকে নিয়ে গতকালের ক্লাসে আমরা আলোচনা করছি যে রাইসুল জোহালা, তার প্রকৃত নাম হচ্ছে নারায়ণ সিং। রাইসুল জোহালার প্রকৃত নাম কি? নারায়ণ সিং। তিনি ছিলেন নবাবের বিশ্বস্ত গুপ্তচর। গুপ্তচর কারা? গুপ্তচর মানে হচ্ছে যারা গোপনে তথ্য সংগ্রহ করত। তো রাইসুল জোহালা নবাবের পক্ষে কাজ করত। ইংরেজদের বিভিন্ন মিটিং এ সে উপস্থিত থাকতো এবং যে গোপন তথ্যগুলো এগুলো সংগ্রহ করে নবাবকে জানাতো। প্রথম দিকে উমিচাঁদ মির্জাফর রাইসুল জোহালাকে নিজের লোক মনে করে তাকে চিঠি আদান প্রদান করতেন। তিনি নাচ গান দেখানোর আড়ালে সংবাদ সংগ্রহ করে সিরাজকে জানিয়ে দিতেন। অর্থাৎ আমরা এটা গত ক্লাসে পড়েছি যে নাচ গান করতো এবং এই নাচ গান করে সে গোপনে যেই তথ্য আছে সেই তথ্য তাকে সংগ্রহ করত। এরপর খেয়াল করে দেখো বদরে আলী খাঁ। বদরে আলী খাঁ হচ্ছে মীর মর্দানের জামাই। বদরে আলী খাঁয়ের সিরাজের একজন বিশ্বস্ত সেনাপতি ছিল। তিনি পলাশীর যুদ্ধে সিরাজের পক্ষে যুদ্ধ করে শহীদ হন। এই যে বদরে আলী খাঁ, তিনিও নবাবের পক্ষের লোক ছিল। নওবে সিং হাজারি তিনিও নবাবের একজন সেনাপতি ছিল এবং তিনিও পলাশীর যুদ্ধে মারা যান। সাফরে, এই সাফরে হচ্ছে একজন ফরাসি লোক। এটা এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তিনি একজন কি? ফরাসি লোক। এরপর হচ্ছে রামনারায়ণ হচ্ছে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে সাহায্য করার জন্য যোগ দিতে চেয়েছে বিহার থেকে রামনারায়ণ। মশিয়েল, তিনিও একজন ফরাসি বীর ছিলেন। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজিত হলে তাকে সাহায্য করার জন্য যোগ দিতে চেয়েছেন পাটনা থেকে ফরাসি বীর মশিয়েল, অর্থাৎ তিনিও নবাব সিরাজকে। এরপর লবণ প্রস্তুতকারক, এটা তো আমরা সবাই জানি যে লবণ ইজারা দেওয়া হতো এবং লবণ প্রস্তুতকারক তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করা হয়েছে, কারণ নবাবের আদেশে সে আসলে লবণ বিক্রি করতে চান নাই এবং তার যে ঘর বাড়ি আছে সেই ঘর বাড়ি কি করছে, ইংরেজরা পুড়িয়ে দিছে। আমরা এটা দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমরা দেখি মির্জাফর। এখানে তাকে নিয়ে অনেক আলোচনা আছে, যেহেতু মির্জাফর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সো আমরা মির্জাফরকে নিয়ে একটুখানি এখানে একটু ডিটেলস আলোচনা আছে, হোপফুলি আমরা পারবো। তো আমরা একটু পড়ি যে মির্জাফর আলী খাঁ তিনি হচ্ছেন পররাষ্ট্র বা ইরান থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন। উচ্চ বংশীয় যুবক হওয়ায় নবাব আলীবর্দী খাঁ তাকে স্নেহ করতেন এবং বৈমাত্রীয় ভগ্নী শাহ খানমের সঙ্গে মির্জাফরের বিয়ে দেন। অর্থাৎ উচ্চ আলীবর্দী খাঁ নিজেই তাকে আশ্রয় দেন এবং তাকে কি করেন, তাকে বিয়ে দেন। আলীবর্দী খাঁ তাকে সরকারের উচ্চ পদে নিয়োজিত করেন। তিনি কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন এবং সেনাপতি ও বক্সির পদে অধিষ্ঠিত হন। তো তিনি খুব, এই মির্জাফর সে খুব চতুর ছিল, খুব চালু মাল ছিল। এই মালটা যে এই কাম করবে এটা তো তখন কেউ জানে নাই। তো নবাব আলীবর্দী খাঁ যখন মারা গেল তখন দেখা গেল যে নবাব আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর যুবক সিরাজউদ্দৌলা নবাব হিসাবে সিংহাসনে আরোহণ করলে চারিদিকে ষড়যন্ত্র ঘনীভূত হয়ে ওঠে। বিশেষ করে ইংরেজদের সীমাহীন লোভ ও স্বার্থপরতা ষড়যন্ত্রের অনেক রাজ আমর্ত্যদের সঙ্গে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয় মির্জাফর। অর্থাৎ সিরাজ যখন, আলীবর্দী খাঁ যখন মারা যায় তখন অল্প বয়সে একটা কচি ছেলে সে সিংহাসনে বসছে। এটা তখন রাজ্যের অন্যান্য মানুষ, আমর্ত্য যারা আছে, আমর্ত্য মানে হচ্ছে যারা সরকারি কর্মকর্তা যাদেরকে বলা হয়, অর্থাৎ মন্ত্রী পরিষদের যারা সদস্য, এটা মেনে নিতে পারেনি। তখন সবাই নবাব সিরাজের বিরুদ্ধে লেগে পড়লো, আর তখন মির্জাফরও তাদের বিরুদ্ধে লেগে গেছে।
ইংরেজদের প্রলোভনে সিংহাসন আদিষ্ট হওয়ার আকাঙ্ক্ষায় তিনি তখন নীতি নৈতিকতা এক উন্মাদে পরিণত হয়। তাই পলাশীর যুদ্ধে সেনাপতি পদে আধিষ্ঠিত হয়েও পবিত্র কোরআন ছুঁয়ে নবাবের পক্ষে যুদ্ধ করার শপথ গ্রহণ করলেও তিনি বিশ্বাসঘাতকতার পদ থেকে বিন্দুমাত্র সরে আসেননি, বরং পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতনকে ত্বরান্বিত করার জন্য দেশপ্রেমিক সৈনিকদের যুদ্ধ করার সুযোগ দেননি। অর্থাৎ আমরা জানি মীর জাফর যেহেতু ছিল সেনাপতিদের প্রধান, তার অনুমতি ছাড়া যুদ্ধের মাঠে আসলে কেউ যুদ্ধ করতে পারবে না। তার অনুমতি ছাড়া যুদ্ধের মাঠে কেউই কি করতে পারবে না? যুদ্ধ করতে পারবে না। তো তখন মীর জাফর আসলে যারা দেশপ্রেমিক যারা সৈনিক ছিল তাদেরকেও মীর জাফর যুদ্ধ করার জন্য কি করছে? অনুমতি দেয় নাই, বরং তাদেরকে আরো উল্টে নিষেধ করছে। বুঝছো? এরপর দেখো পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ক্লাইভের গাধা বলে পরিচিত মীর জাফর 1757 সালে 29 জুন ক্লাইভের হাত ধরে বাংলায় মসনদে বসেন। 1764 সালে পুনরায় তাকে সিংহাসনে বসানো হয়। ইংরেজদের কাছে বাংলার স্বাধীনতা বিকিয়ে দেওয়ায় এই বিশ্বাসঘাতক মানুষটি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে 5 ফেব্রুয়ারি 1765 সালে মারা যান। বাংলার ইতিহাসে মীর জাফর বিশ্বাসঘাতকতার প্রতীক, নিকৃষ্ট মানুষের প্রতীক। ফলে মীর জাফর মানেই হলো কি? বিশ্বাসঘাতক। বুঝছো? আচ্ছা, তাহলে মীর জাফর সম্পর্কে আমরা মোটামুটি ডিটেইলস জানতে পারছি। এরপর আসো মীর কাসেম। মীর কাসেমকে মীর জাফর আলী খাঁর জামাতা মীর কাসেম। সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে পাটনায় যাওয়ার পথে ভগবান গোলা নামক স্থানে মীর কাসেমের সৈনিকের হাতে ধরা পড়েছিল। ওই যে আমরা বলছিলাম কার সৈনিকের হাতে ধরা পড়ছে? তো হচ্ছে মীর জাফর, মীর কাসেমের। মীর জাফর ক্লাইভের হাত ধরে বাংলায় মসনদে আরোহণ করলে ইংরেজদের স্বার্থ পরিপন্থী বিবেচনা করে গদিচ্যুত করে তার জামাতা মীর কাসেমকে বাংলায় মসনদে বসায়। বুঝছো? এবং মীর জাফর যখন ক্লাইভের হাত ধরে বাংলার মসনদে যখন বসে, ইংরেজদের স্বার্থের পরিপন্থী বিবেচনা অর্থাৎ তাকেও সরিয়ে দেয় মীর জাফরকে, এবং পরবর্তীতে তারা বসায় তার জামাতা মীর কাসেমকে বসায়। ইংরেজরা মীর কাসেমের পরিবর্তে 1766 সালে পুনরায় মীর জাফরকে সিংহাসনে বসায়। অর্থাৎ একবার মীর জাফরকে সরায় মীর কাসেমকে বসায়, আবার মীর কাসেমকে সরিয়ে তারা আবার মীর জাফরকে ক্ষমতায় বসিয়েছে। এরপর হচ্ছে মিরন, যে হচ্ছে লুৎফার দিকে যার কি ছিল মানবিক দৃষ্টিতে যে তাকাতো, সেই মিরন। বিশ্বাসঘাতক মীর জাফরের 3 পুত্র, তারা হলেন জ্যেষ্ঠ মিরন, মেজ হচ্ছে নাজমুদ্দৌলা এবং কনিষ্ঠ হচ্ছে সাইফুদ্দৌলা। তার মানে সবচেয়ে বড় ছেলের নাম ছিল কি? মিরন। তো এই মিরন পিতার মতোই দুশ্চরিত্র, বেবিচারী, নিষ্ঠুর এবং ষড়যন্ত্রকারী। তারই ষড়যন্ত্র এবং ব্যবস্থায় মোহাম্মদী বেগ হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। মিরান সিরাজউদ্দৌলার মাধ্যম ভাতা মৃত আকরামউদ্দৌলার পুত্র মুরাদউদ্দৌলাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। সে সিরাজের প্রিয়তমা স্ত্রীকে বিবাহ করতে চেষ্টা করে, কিন্তু লুৎফা তীব্র বিরোধিতায় তার অভিলাষপূর্ণ হয়নি। মিরনের অপরাধ ও পাপের সীমা নেই, বজ্রাঘাতে অকালে মারা যান। অর্থাৎ ঠাডা পরে যে মারা যায়, এই মিরন শেষ পর্যন্ত আসলে ঠাডা পরে সে কি হয়েছে? মারা গেছে। বুঝছো? জামাতা মানে জামাই, মেয়ের জামাই বলে না। আচ্ছা, এরপর আসলে আমরা দেখি রাজবল্লভ। রাজবল্লভের ছেলে হচ্ছে কৃষ্ণবল্লভ। রাজবল্লভ অবৈধভাবে বিপুল অর্থবিত্তের অধিকারী হন। রাজবল্লভের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সিরাজে ঢাকায় লোক পাঠান, কিন্তু অতি দুরন্ধতায় রাজবল্লভের পুত্র কৃষ্ণবল্লভের মাধ্যমে নৌকা ভর্তি টাকা এবং স্বর্ণালঙ্কার কলকাতায় পাঠিয়ে। দুরন্ধ মানে হচ্ছে খুব চালাকির সাথে তারা যে কাজটা করে সেটা হচ্ছে নৌকা ভর্তি করে। তখন গাড়ি টাড়িতে তখন ওরকম ছিল না। তার যত স্বর্ণালঙ্কার, এখন যেমন দুদকের লোক গেলে কি করে বাসার যত স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যাদের সব সরাই ফেলে, তখন এরকম নৌকায় করে কি করছে রাজবল্লভ, এগুলো পাঠাই দিয়েছে কলকাতায়। কৃষ্ণবল্লভ কলকাতায় রাজা ড্রেকের পোর্ট উইলিয়াম দুর্গে গিয়ে আশ্রয় নেন। নবাব ড্রেক চিঠি দিয়ে কৃষ্ণবল্লভকে মুর্শিদাবাদে প্রেরণের বলেন। এখানে আর গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নাই। এরপর হচ্ছে রায়দুল্লভ, নবাব আলীবর্দী খাঁর বিশ্বস্ত এবং অন্যতম একজন লোক ছিলেন। তিনি আলীবর্দী খাঁর অনুকূল্য লাভ করেন এবং নবাবের সৌভাগ্য নিয়ে যুক্ত হন। তিনি নবাব সিরাজের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না, ফলে নবাবের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে তিনি কাজ করেন। অর্থাৎ এই রায়দুল্লভ সে কিন্তু নবাবের বিপক্ষে, আমরা দেখি যে সে নবাবের বিপক্ষে সে কাজ করেছে। এরপর দেখি যে পলাশীর যুদ্ধে মীর জাফর এবং রায়দুল্লভ অন্যায়ভাবে নবাব সিরাজকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেন। অর্থাৎ মীর জাফর এবং রায়দুল্লভ অন্যায়ভাবে কি করে? যুদ্ধ বন্ধ করার জন্য নির্দেশ দেন। তার কুপরামর্শে সিরাজ যুদ্ধ বন্ধ করে দেন, ফলে ক্লাইভের সৈন্যরা প্রায় বিনা যুদ্ধে জয়লাভ করেন, যেগুলো আমরা অলরেডি জেনেছি। এখানে আরো অনেকগুলো, এই যে জগৎ সেন, সে হচ্ছে জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন। এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এইগুলো ক্যারেক্টার গুলো, যেমন উমিচাঁদ সম্পর্কে আমরা জানি, উমিচাঁদ গুরুত্বপূর্ণ। উমিচাঁদ হচ্ছে লাহোরের শিখ সম্প্রদায়ের অধিবাসী, এটা মনে রাখতে হবে। একটু লিখো তো কমেন্টে, উমিচাঁদ কি? উমিচাঁদ হচ্ছে লাহোরের শিখ সম্প্রদায়ের অধিবাসী।
কলকাতায় এসে প্রথম তিনি গোমস্তার কাজ করতেন, পরে ইংরেজ ব্যবসায়ী দালালি করতেন, অর্থাৎ প্রথম দিকে তিনি টুকটাক কাজ করতেন, পরের দিকে সে এইসব কাজ করে। এবং তার সম্পর্কে আমরা গতকাল জেনেছি যে তাকে আসলে তার জন্য নকল দলিল বানানো হয়, আর নকল দলিল বানাইও সে কি করে, সে আসলে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। মানিকচাঁদ সম্পর্কে আমরা জানি মানিকচাঁদকে কলকাতার দেওয়ান বানাইছে, এবং মানিকচাঁদ একটা সময় কি করে, ইংরেজদের সাথে হাত করে সে আসলে তাকে ঢুকতে দেয়। অর্থাৎ আমরা দেখি বিশ্বাসঘাতক মানিকচাঁদ ইংরেজদের সঙ্গে সর্বদাই যোগাযোগ রক্ষা করে চলেছে। ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় পৌঁছে মানিকচাঁদকে পত্র লিখে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে। একসময় নবাব সিরাজ মানিকচাঁদকে কলকাতার সেনাদল লুট করে কুক্ষিগত করার অপরাধে বন্দী করেন। অবশেষে রায়দুল্লভের পরামর্শে 10.5 লক্ষ টাকা জরিমানা দিয়ে মানিকচাঁদ মুক্তি পায়। ওই যে ঘুষ দিয়ে যেমন এখন বের হয়ে যায় এরকম। আচ্ছা, এরপর আমরা দেখি শওকত জং, তার সম্পর্কে আমরা আগেই জেনেছি। শওকত জং হচ্ছে ঘসেরি বেগমের পালক পুত্র, এবং তার যে অভ্যাস ছিল সেটা কি, নারী এবং মদ নিয়ে এসে থাকতো। এই জন্য শওকত জং যে আসলে রাজা হওয়ার মতো, তার যে কোনো নবাব হওয়ার মতো তার যে কোনো যোগ্যতা নাই, এটা এই জন্য তাকে আসলে কেউ পরবর্তীতে সবাই বুঝতে পারে যে শওকত জংকে দিয়ে রাজ্য চালানো যাবে না। মোহাম্মদী বেগ, তার সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি যে সে নবাব সিরাজকে হত্যা করার জন্য মাত্র 10,000 টাকার বিনিময়ে সে কি করে, সে হত্যা করে। মাত্র 10,000 টাকার বিনিময়ে সে কি করে, নিজের আপন ভাইয়ের মতো যাকে তারা কোলেপিটে করে মানুষ করেছে তাকে হত্যা করে। এইবার আসো আমরা কোশ্চেন সলভ করি। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। তাহলে ক্লডিয়াস কি করে, সে রানীর সাথে হাত মিলায়, রানীর সাথে হাত মিলে কাকে হত্যা করে, তাহলে হত্যা হয় কে, রাজা হ্যামলেট। আসছে রাজশাহী বোর্ড 2017। তাহলে এখন আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে বলছে উদ্দীপকের রাজা হ্যামলেট সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে। তাহলে খেয়াল করে দেখো, ওখানে হত্যা করা হয়েছে কাকে, রাজা হ্যামলেটকে। তাহলে উত্তর কি হবে বলো তো, উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা। এখানে আমরা যদি দেখি হত্যা করা হয়েছে কাকে, রাজা হ্যামলেটকে, তাহলে এখানে কি হবে, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকেও আমরা দেখি হত্যা করা হয়েছে। এরপর আমরা দেখি আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী জনগণের উপর ব্যাপক নির্যাতন চালায়, বাড়িঘর পুড়িয়ে দেয়, মা বোনদের সম্ভ্রম হানি করে এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তাহলে এখন বলছে উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের কোন দিকটি ধারণ করে, নবাব বাহিনীর কর্মকাণ্ড, মির্জাপুরের কুটিলতা, ঘসেরি বেগমের কুটিলতা, ইংরেজদের বর্বরতা। তাহলে বলতো কোনটা উদ্দীপকের সাথে কোনটার মিল আছে। বলো, তাহলে উত্তর কি হবে, ইংরেজদের বর্বরতা। সবাই উত্তর করবে ইংরেজদের বর্বরতা। আমরা যদি দেখি এখানে কি আছে বলো, এখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের বর্বরতা। ওখানে আমরা দেখি তারা মানুষের উপর কিভাবে নির্যাতন করছে, লবণ চাষীকে নির্যাতন করছে, আরো কি কি করছে, তাই না। উমিচাঁদ কোথা থেকে বাংলা এসেছেন, এই যে একটু আগে আমরা এই প্রশ্নটা তোমাদেরকে বলেছি একটু আগে। তাহলে উত্তর করো তো যে উমিচাঁদ কোথা থেকে বাংলায় এসেছেন, উমিচাঁদ কোথা থেকে বাংলায় এসেছেন বলো। তাহলে আমরা জানি উমিচাঁদ কোথা থেকে বাংলায় এসে, লাহোর থেকে, তাই না, লাহোর থেকে। নবাব সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় হত্যা করেছিল কে, নবাব সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় হত্যা করেছিল কে, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। এটা দ্রুত সলভ করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ গুলো সলভ করতে করতে প্রো হয়ে যাওয়া। তাহলে খেয়াল করো ভাইয়া, দেখো তাহলে কে হত্যা করছিল বলতো, উত্তর হচ্ছে মোহাম্মদী বেগ হত্যা করছিল। কত টাকার বিনিময়, 10,000 টাকার বিনিময় সে কাকে হত্যা করছে, সিরাজউদ্দৌলাকে হত্যা করছে। সেটা রাজশাহী বোর্ড 2024 আসছে। আচ্ছা, এরপর দেখো মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল কেন। এখন বলো কোন কারণে সে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল, বলো কোন কারণে সে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল, বলো কোন কারণে, এক্সাক্ট কোন কারণে। ব্যক্তিগত শত্রুতার কারণে, নবাবের প্রতি ক্ষোভ থেকে, তারপর হচ্ছে কি স্বার্থপরতা ও লোভের কারণে, নবাব তার ক্ষতি করেছিল বলে। তাহলে বুঝতে পারতো এটার উত্তর কি হবে।
হ্যাঁ, এটার উত্তর হচ্ছে কি, কই এটার উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি। ওকে, স্বার্থপরতা ও লোভের কারণে। আচ্ছা, এবার দেখো আমরা একটু দেখি, এতিম ফারুককে রাস্তা থেকে শিশু অবস্থায় কুড়িয়ে এনে বড় করেছে গণেশের বাবা, অথচ ফুটবল খেলতে গিয়ে সামান্য কথা কাটাকাটি জেদ থেকে গণেশকে কুপিয়ে হত্যা করলো ফারুক। এটা কোনো কথা হইলো? তাহলে কুপিয়ে মারছে কে? ফারুক। অথচ ফারুককে কি করছে? কোলপিটি করে মানুষ করছে। তাহলে বুঝতে পারতো উদ্দীপকে ফারুক চরিত্রটি নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বলতো? উদ্দীপকে ফারুক চরিত্রটি নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বলো কি হবে এটার উত্তর? কি হবে? তো বুঝতে পারতেছ ফারুক কি তাকে কোলে পিঠে করে মানুষ করছে, সে মাইরে ফেলাইছে। তাহলে এখানে ঘটনা হচ্ছে কি মোহাম্মদী বেগের সাথে মিলে, তাই না? মোহাম্মদী বেগ। ওকে, আচ্ছা এইবার দেখো সিরাজউদ্দৌলা নাটকে কোন দিকটি উদ্দীপক উপস্থিত? রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, সহনশীল মনোভাব, কৃতজ্ঞতা। বলো তো কি হবে উত্তর? বলো তাহলে উত্তর কি হবে? বুঝতে পারতেছ উত্তর হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে কি? কৃতজ্ঞতা মানে হচ্ছে উপকারীর উপকার স্বীকার করে যে। কৃতজ্ঞতা মানে হচ্ছে উপকারীর অপকার বা ক্ষতি করে যে। তাহলে উপকারীর ক্ষতি করে যে, উত্তর হচ্ছে কৃতজ্ঞতা। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশে কিছু বিপদগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে। এটা এখন আর আইব না। তারপরও দেখি আমরা উদ্দীপকের সেনা সদস্যের আচরণ সিরাজউদ্দৌলা নাটকে। তার উত্তর কি হবে? বিশ্বাসঘাতকতা। উদ্দীপকের জাতির পিতার সাথে সিরাজউদ্দৌলা নাটকের কি? এগুলো আসবে না, বাদ দাও। আচ্ছা এইবার আসো আমরা দেখি, আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটা কার? এই উক্তিটা পরীক্ষাতে প্রশ্ন আসে। এটা হচ্ছে উমিচাঁদের, বুঝছো? আমি চিরকালই ইংরেজদের বন্ধু, এটা উমিচাঁদের উক্তি। সিরাজউদ্দৌলার পতন কে না চায়, এই উক্তিটা কার? সংলাপটা কার? এটা হচ্ছে ঘসরি বেগম, অর্থাৎ ঘসরি বেগমের উক্তি। এটা শুনেই বুঝতে পারতেছ। রাইসুল জোহালা কে ছিলেন বলতো? রাইসুল জোহালা কে ছিলেন বলো? রাইসুল জোহালা কে ছিলেন? সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর, মির্জাফরের সহযোগী সৈনিক, ইংরেজ পক্ষের গুপ্তচর, ঘসিটি বেগমের পালিত পুত্র। তাহলে কি হবে বলতো? রাইসুল জোহালা কে ছিলেন বলো? রাইসুল জোহালা কে ছিলেন? রাইসুল জোহালা ছিল সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর, তাই না? সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। এরপর দেখো উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তি কার? উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক, এই উক্তি করতে স্বয়ং ক্লাইভ, বুঝছো? মানে উমিচাঁদ টাকা যেদিকে, টাকা সিরাজউদ্দৌলার থেকে পাইলে সে তার দিকে, মানে যার দিকে পাইলে তার দিকে। তাই এটা হচ্ছে ক্লাইভের উক্তি। সিরাজের বিরুদ্ধে ঘসিটি বেগমের আক্রোশের কারণ কি? কেন খালা মানে ভৈনের পোলার বিপক্ষে লাগছে? কি কারণ? অর্থদ্বন্দ্ব, রাজনৈতিক প্রাধান্য লাভ। খেয়াল করো, রাজনৈতিক প্রাধান্য লাভ, নবাবের দুর্বলতা, মানিক চাঁদের শাস্তি প্রদান। কি উত্তর হবে বলতো? ওকে, তাহলে এটার উত্তর কি? রাজনৈতিক প্রাধান্য লাভ। আমরা আগে বলছি যে সে রাজমাতা হতে চায়, এখন নবাব সিরাজকে সে আগে ক্ষমতা থেকে সরাতে হবে, সরিয়ে তারপর সে রাজমাতা হবে, তাই না? এটাই তাহলে রাজনৈতিক প্রাধান্য লাভ। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরকে, এটা অলরেডি আমরা সলভ করছি। রাইসুল জোহালা, এখন বলো রাইসুল জোহালা কি অপশন আছে? নাই। রাইসুল জোহালার প্রকৃত নাম কি? নারায়ণ সিং, তাই না? নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? নিজ প্রাণ বাঁচাতে। যখন সে হেরে গেছে তখন সে কেন রাজধানীতে ফিরে আসছে? প্রজা সাধারণকে অনুপ্রাণিত করতে, পুনরায় যুদ্ধ করতে, কৌশলগত কারণে। উত্তর হচ্ছে নিজ প্রাণ বাঁচাতে, বুঝছো? সে রাজধানীতে ফিরে আসছে মূলত নিজের প্রাণ বাঁচানোর জন্য আসছে। এখানে যদি একটু কমপ্লিকেটেড, খ যেটা এটাও রাইট অ্যান্সার হয়, মানে প্রজা সাধারণকে করতে। আচ্ছা
এরপর আসো আমরা একটুখানি দেখি এরপরে আমাদের যে প্রশ্ন, এর পরের প্রশ্ন হচ্ছে মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকায় স্থায়ী মালিকানা লাভ করে? এটা হচ্ছে 24 পরগনা। অর্থাৎ মির্জাফর যখন রাজা হয় তখন ক্লাইভ 24 পরগনার স্থায়ী মালিকানা লাভ করে। সিরাজকে হত্যা করতে মোহাম্মদ বেগ অগ্রিম বাবদ, এখানে হচ্ছে অগ্রিম, অর্থাৎ সে মোট 10,000 টাকা নেয়। এখন অগ্রিম সে কত টাকা নেয়? অগ্রিম নেয় হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে? অগ্রিম বাবদ এটা 5,000 টাকা হবে, বুঝছো? মোট নেয় 10,000 টাকা, অগ্রিম হচ্ছে 5,000 টাকা নেয়। এবার আসো এখানেও আবার 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক ষড়যন্ত্র করে সপরিবেশ সাদাত বরণ করে কিছু বিপদগামী সেনা সদস্য এ কাজে নিয়োজিত ছিল। তো এখানে বলছে উদ্দীপক বিপদগামী সেনা সদস্যের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায়? সাপ্রে, নারায়ণ সিং, মোহাম্মদ বেগ, বদরে আলী। তাহলে বলো তো কি হবে? বলো কি হবে? তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে মোহাম্মদী বেগ। ওকে, উপযুক্ত চরিত্রের মাধ্যমে প্রতিফলিত হয়েছে কি? নিষ্ঠুরতা, কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা। তাহলে উত্তর কি হবে বলো তো? কি হবে এখানে উত্তর? আচ্ছা, তাহলে উত্তর কি বলতো? উত্তর হচ্ছে তিনটাই। দেখো, এটা নিষ্ঠুরতা, এটা কৃতজ্ঞতা মানে উপকারের অপকার করে, যে এটা বিশ্বাসঘাতকতা। উত্তর তিনটাই। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারতো। আমাদের মোটামুটি অনেকগুলো কোশ্চেনও আমরা সলভ করলাম, আমরা ক্যারেক্টার গুলো বুঝলাম, আমরা মূল নাটকের যে মূল যে কনটেক্সট, মূল যে কাহিনী সেটাও শুনলাম, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে বুঝলাম। আমার মনে হয় এরপরে আমাদের ইনশাল্লাহ আর এইখানে আমাদের আর হচ্ছে ঝামেলা হওয়ার কথা না আমাদের।